একটু গ্রুপে দিয়ে দাও কেমন। সবগুলো গ্রুপে দিয়ে দাও। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার এই নতুন প্রোগ্রামে। অর্থাৎ তোমরা এইচএসসি 25-এর যারা শিক্ষার্থী আছো, তোমরা জানো তোমাদের জন্য পড়ালেখা আয়োজন করেছে শেষ মুহূর্তের বা বলতে পারো ফাইনাল রিভিশন ব্যাচ, র্যাপিড ব্যাচ। আর এই ব্যাচে তোমাদেরকে আমরা একদম এসএসসির জন্য পূর্ণাঙ্গ শক্তপোক্ত করে রেডি করব, যাতে তোমরা এসএসসি তে ফাইট করতে পারো তোমাদের কোয়েশ্চেনের সাথে। তো আমরা যারা যুক্ত হচ্ছি, আমাকে একটু ঠিক মতো শুনতে দেখতে পাচ্ছ কিনা জানাও। এবং আমরা সবাই যুক্ত হয়েছি আজকে পড়ালেখার র্যাপিড প্রোগ্রামের বা র্যাপিড ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে। যদি আমরা 7:30-এ শুরু করার কথা, তো আমরা একটু লেট করে ফেলেছি, আমরা এটার জন্য ক্ষমা প্রার্থী। তো আমরা একসাথে ক্লাসটা শুরু করে দেবো, অর্থাৎ তোমাদের 8টায় কিন্তু অর্থনীতি ক্লাস হওয়ার কথা। তো আমি একসাথে এই লাইভের সাথেই একসাথে লাইভ ক্লাসটা, অর্থাৎ আমাদের যে অর্থনীতি ক্লাসটা, সেই ক্লাসটাও নিয়ে ফেলবো ইনশাআল্লাহ। তো তোমরা যারা 25-এর শিক্ষার্থী আছো, তাদের সবাইকে, যারা এই কোর্সে ভর্তি হয়ে আছে, তোমাদের বন্ধু বান্ধবী আছে, তাদেরকে একটু মেনশন করে দাও। পাশাপাশি যারা কোর্সে ভর্তি হয় নাই বা ভর্তি হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে আজকের এই লাইভ সেশনে। আমরা সবাই একটু আজকের এই প্রোগ্রামটা শেয়ার মেনশন করে দিব, যাতে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে? তো আমরা মূলত এই র্যাপিড ব্যাচটা আমাদের 2020 সাল থেকে পড়ালেখার যাত্রা শুরু, তোমরা জানো। তো 2020 সাল থেকে আমরা 2021 সাল আমাদের প্রথম র্যাপিড ব্যাচ দিয়ে আমাদের শুরু হয়। তো 21 সাল, 22, 23, 24, এবারও তোমরা আমাদের পঞ্চম ব্যাচ, র্যাপিড ব্যাচের পঞ্চম ব্যাচ। ওকে, তো এই র্যাপিডের পঞ্চম ব্যাচ হিসেবে তোমাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি। যারা যারা অলরেডি আমাদের সাথে এই র্যাপিড প্রোগ্রামে র্যাপিডলি তোমাদের প্রিপারেশন কমপ্লিট করতে যাচ্ছ বা চাচ্ছ তোমাদের জন্য। তো আমাদের আজকের এই প্রোগ্রামে আমরা শুরুতে একটু নাজিম স্যারের থেকে আলোচনা শুনবো, এরপর আমরা কথা বলবো। ছোট মানুষ যারা আছি আমরা, তো নাজিম স্যার বড় মানুষ, কথা বলবে। তো নাজিম স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ রয়েছে। তো তোমাদের এসএসসি 25 সালে যারা রয়েছে, ইতিমধ্যে আমাদের সাথে তোমাদের অনেকের জার্নি শুরু হয়েছে অনেক আগেই। তো এটা হচ্ছে তোমাদের জন্য নতুন একটা কোর্স। এখানে মূলত আমি যেহেতু আইসিটি পড়াবো, আইসিটির ক্ষেত্রে যদি আমি বলি, তোমরা যারা আগে পড়েছো বা অনেকে পড়ো নাই, এটা কোনো দেখার কোনো বিষয় না। জাস্ট এই কোর্সটাতে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা আবার কিন্তু একদম আমাদের প্রিপারেশন হয়ে যাবে। সো তোমরা যারা একদম আগে পড়াশোনা করো নাই ভালো করে, অথবা যারা পড়েছো শেষ মুহূর্তে আবার নিজেকে একটু ঝালাই করতে, এই কোর্সটা হবে তোমার জন্য একটা একটা বিশাল একটা অপরচুনিটি। তো যেটা বলবো, আইসিটির ক্ষেত্রে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আবার শেষ করাবো। যারা নতুন পড়তে হবে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, আর যারা আগে আমাদের সাথে ছিল তাদের তো আবার নিজেকে যাচাই করার, এখানে যেহেতু পরীক্ষা হবে, তারপর শেষ মুহূর্তে তোমাকে কি প্র্যাকটিসের মধ্যে আগে যেগুলো পড়েছো সেগুলো ভুলে গেছো, হয়তো বা অনেক সময় কনসেপ্ট ক্লিয়ার হয় নাই। এখন তুমি যখন আবার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আরেকবার শেষ মুহূর্তে পড়ে ফেলবা, তখন দেখবা যে সামনে তোমাদের, এটা যেহেতু পরীক্ষার আগ পর্যন্ত হবে আশা করি, সো তোমরা পরীক্ষায় একটা ভালো আনসার করতে পারবে। আর পরীক্ষায় কিভাবে আনসার করবা, কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন টপিক থেকে প্রশ্ন হতে পারে, এই বিষয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। আর একই সাথে বিশ্বাস করা যায় যারা খুব ভালো করে পড়াশোনা করবে, এই কোর্সটা করার পর আশা করি তুমি আইসিটিতে A+ মার্ক তোলার জন্য প্রস্তুত হয়ে যাবে ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ বাকি কথা ক্লাসে হবে, এখানে আমাদের আরো অনেক স্যার রয়েছে, সবাই কথা বলবে। এরপরে তোমাদের ইকোনমিক্স ক্লাস শুরু হবে, আর ইকোনমিক্স এর পরে আমি কিন্তু তোমাদের আইসিটি লাইভ ক্লাস দিব। তো সবাই কিন্তু থাকবে, দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম। তো এখন কথা বলবে তোমাদের সবচেয়ে সুন্দর টিচার। এগুলো বিশেষণে বিশেষায়িত করার কিছু নাই। ধন্যবাদ নাজিম স্যারকে অনেক চমৎকার উপদেশমূলক কথা বলার জন্য। তো এগুলো সব তোমাদের জন্য, এই আয়োজন তোমাদের জন্য, সব আমাদের সব ভালোবাসা, আমাদের সব প্রচেষ্টা এবং আমাদের সব যে কর্মকাণ্ড সব তোমাদের জন্য। পড়ালেখা সবসময় শিক্ষার্থীদের কথা চিন্তা করে প্রতিনিয়তই নতুন নতুন কোর্স তোমাদের জন্য আমরা উপহার দিয়ে যাচ্ছি। বিশেষ করে নাজিম স্যার তো মানে কোর্স গুলো যখন ডিল করে, তখন খুব চমৎকার ভাবে একটা স্টুডেন্ট যখন ভর্তি হয়, সে স্বাভাবিকভাবে নাজিম স্যারকে দেখে এবং এরপরে আস্তে আস্তে ফ্যান হয়ে যায়। এটা পড়ালেখার পেজে ছাড়া কোথাও প্রাইভেট করে না। হ্যাঁ, সে বলেছে পড়ালেখা ছাড়া কোনো জায়গায় পড়ে ইনশাল্লাহ পড়তে হবে না। তোমরা অবশ্যই এখান থেকে সাপোর্ট পাবে একদম শতভাগ।
এটা বর্ষা রাখাই যায়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আসলে যারা এখানে মেইনলি হচ্ছে কি, কিছু আছে বেদুইনরা হচ্ছে তাদের কোনো স্থায়ী কি নাই, ঠিকানা নাই। এরা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, এক স্থান থেকে অন্যত্র সবসময় ঘোরাঘুরি করে। এরা আসলে কোনো জায়গায় সেট হইতে পারে না, এবং প্রকৃতপক্ষে তারা অনেক বেশি ফিসিয়ে যায়। কারণ হচ্ছে এক প্লেটে না খেয়ে বিভিন্ন প্লেটে মোটা খাইতে খাইতে যেটা হয় সেটা হচ্ছে কি, যে পেট ভরে যায় কিন্তু আসলে খিদেটা মিটে না। তো এই জন্য বলবো যে তোমরা যারা পড়ো, যে কোনো একটা প্ল্যাটফর্মের সাথে লেগে থাকো। যদি ভালো পড়াই তো ভালো, আর খারাপ পড়ালেও একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকলে কিছু শিখতে পারবে। হ্যাঁ, খারাপ পড়ালে আমরা আছি, এটা এটা আমি বলতে চাচ্ছিলাম না, কারণ হচ্ছে সব প্ল্যাটফর্মেই নিজেদের মতো চেষ্টা করে। আমাদের প্রিয় তো শিক্ষার্থী টুম্পানুর হয়েছে, হ্যাঁ তোমাদেরকে আমরা খুব মিস করি, এটা আচ্ছা, আর কি, ঠিক আছে। টুম্পানুর মনে হয় অ্যাডমিশন পরীক্ষার্থী, এখন তোমার জন্য শুভকামনা থাকবে আমাদের পক্ষ থেকে, আমাদের পূর্ববর্তী স্টুডেন্ট। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে রেপিড বেসটা হচ্ছে আসলে রিভিশন বা হচ্ছে ফাইনাল প্রস্তুতির এই, এবং হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী চেষ্টা করে তার রেজাল্টটা ভালো করার জন্য। আসলে একটা জিনিস কি নাজিম স্যার, সেটা হচ্ছে আমরা আসলে প্রসেসটা দেখি না, আমরা ফলাফলটা দেখি। সেটা হচ্ছে আমরা কত কষ্ট বা পরিশ্রম করছি সেটা কিন্তু আমরা রেজাল্টের পরেই আসলে মূল্যায়ন করা হয়। তো তুমি অনেক কষ্ট করছো, অনেক পরিশ্রম করছো, এটা দেখবে হচ্ছে তোমার রেজাল্ট। আর রেজাল্ট ভালো করার জন্য শেষ মুহূর্তের যে প্রস্তুতিটা দরকার সেটা গোছানো যদি না হয়, তাহলে কিন্তু তোমার সারা বছরের পরিশ্রমের কোনো আসলে ভ্যালু বা মূল্য থাকবে না। তো এই জন্য বলবো, যারা এই কোর্সটা এনরোল করেছো তোমাদের কাছে করজোরে রিকোয়েস্ট করব, কিছুদিন ক্লাস করার পরে ঝিমিয়ে পড়বে না। তোমরা আচ্ছা আচ্ছা, তোমরা বলছে আমি শুধু পড়ালেখার কোর্স করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছি। ধন্যবাদ তোমরা আমাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করার জন্য। তোমার প্রতিও অত্যন্ত স্নেহ এবং ভালোবাসা, এবং আমাদের পক্ষ থেকে আন্তরিক তোমার প্রতি দোয়া রইল। কারণ হচ্ছে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ হয়তো বা, আর যদি নাও দাও তোমার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, যে আমরা আমাদের জায়গায় এখানে যে ফাইনাল রিভিশন বা রেপিড বেসের, এটা আমরা দীর্ঘদিন ধরে চালিয়ে আসতেছি। তবে এইবার একটু এক্সেপশনাল কি, যে আমরা এর আগে কখনো রেপিড বই দেই নাই, এবং হচ্ছে এভালুয়েশন শিট, যেটাকে আমরা মূল্যায়ন শিট বলি, ওটাও আমরা এর আগে দেই নাই। ওএমআর শিট আমরা এর আগে দেই নাই, কিন্তু আমাদের প্রতিবারেই অসংখ্য শিক্ষার্থী, অনেক শিক্ষার্থী এ প্লাস পেয়েছে। তো ওই জায়গা থেকে বলবো, আমরা এটাকে এ প্লাস গ্যারান্টি বেস আমরা বলছি না, তবে এটা বলছি যে তোমরা যদি ভর্তি হও, পরীক্ষার পরে ফলাফলটা তোমরা দেখতে পাবে, এবং যেটা মানুষেরা স্বভাবত দেখে, তোমার প্রসেসটা না দেখলেও তোমার ফলাফলটাই কিন্তু ঠিকই জিজ্ঞেস করবে। ওই যে পাশের বাসার আন্টি কিন্তু ঠিকই তুমি কত ঘন্টা পড়াশোনা করেছো, কি করেছো সেগুলো দেখবে না, এসে জিজ্ঞেস করবে যে ভাবি আপনার মেয়ে এ প্লাস পাইছে কিনা, আপনার ছেলে এ প্লাস পাইছে কিনা। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয়, ঠিক আছে। তো তোমাদের বলবো, যদি কোর্সটা এনরোল করার ইচ্ছা থাকে দ্রুত করে ফেলো, যাদের ইচ্ছা থাকবে। আর যারা এনরোল করেছো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে কিছুদিন ক্লাস করার পরে ঝিমিয়ে পড়বে না, কারণ হচ্ছে অনলাইনে অনেক সময় যে শিক্ষার্থীরা ঝিমিয়ে পড়ার একটা প্রবণতা থাকে। তো যারা এনরোল করেছো তোমাদের জন্য বলবো, অবশ্যই পুরো কোর্স যাতে একদম ডিটেলসে, তোমার ক্লাস যদি মানে তুমি ক্লাস করতে করতে যদি ঝিমিয়ে পড়ো, তাহলে মুখে পানি দিয়ে এসেও আবার ক্লাসে বসবা। কারণ প্রত্যেকটা ক্লাস হবে সুপার ডুপার ইন্টারেস্টিং, এবং প্রত্যেকটা ক্লাসই হবে তথ্যবহুল, এবং তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি হেল্পফুল। নার্জিস আক্তার, আচ্ছা নার্গিস আক্তার যেটা আমাদের সাথে, ও কিন্তু অনেকদিন ক্লাস করেছে, একদম রেস্টুরেন্ট ছিল, অনলাইনে বেস্ট টিচার, মাশাআল্লাহ অনেক ভালো ক্লাস করেন আপনারা স্যার। থ্যাংক ইউ সো মাচ নার্গিস। এবং আরো যারা যুক্ত হয়েছে তোমাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাসান স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনার অনেকগুলো কথাই তো আপনাদের আনোয়ার স্যার, নাদিম স্যার আর রাসেল স্যার বললো। আমি খুব বেশি কিছু বলবো না, আমি জাস্ট যেটা বলার ট্রাই করবো সেটা হলো, তোমাদের একটা জিনিস যেটা সারপ্রাইজ হিসেবে রেখে দিয়েছিল তোমাদের আনোয়ার স্যার, নাদিম স্যার, রাসেল স্যার, সেটা হলো এবারে তোমরা এইচএসসির প্রিপারেশনের পাশাপাশি যেটা তোমাদের জন্য গিফট হিসেবে থাকবে সেটা হচ্ছে অ্যাডমিশন বেসিস ক্লাস। অর্থাৎ এবারে তোমরা এইচএসসি রেপিড কোর্স, সেখানে তোমরা এইচএসসির একটা পারফেক্ট প্রিপারেশনের পাশাপাশি তুমি যেটা পেতে যাচ্ছ সেটা হচ্ছে অ্যাডভান্স অ্যাডমিশন। সো আমার সাথে তোমাদের ওই অ্যাডমিশন ক্লাসগুলোতেই দেখা হবে, অর্থাৎ ইংলিশের উপর যে অ্যাডমিশন ক্লাসগুলো থাকবে সেগুলো আমি দিব, এবং ওই ক্লাসে মোটামুটি আমরা এইচএসসি তোমাদের যে বিষয়গুলো সেগুলো নিয়েও আমরা টুকটাক আলোচনা করার ট্রাই করবো। তো তোমাদের 8টা থেকে অলরেডি ইকোনমিক্স ক্লাস আছে, অলমোস্ট 8টা বেজে যাচ্ছে না, তো আমরা খুব বেশি টাইম নিচ্ছি না, তোমরা ক্লাস করো, এবং সবার জন্য লাস্ট অনেক দোয়া, শুভকামনা। বাকি কথাগুলো ক্লাসে হবে। তো আমি দু একটা কথা বলি, তারপর হচ্ছে যদি তোদের থাকে কথা বলতে পারবি।
আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে আমাদের র্যাপিড ব্যাচ এইবারে স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এইবারে আমাদের যে র্যাপিড বুক সেটা তোমরা পাবা, পাশাপাশি পাবা কোর্স প্ল্যানার এবং ওএমআর শিট। এবং যারা 100 জনের মধ্যে ভর্তি হয়েছে তোমরা কিন্তু টি শার্ট পাবা। তো 100 জনের মধ্যে যারা ভর্তি হয়ে গেছে আর কি, তারা তো টি শার্ট পাবে। আমাদের আসলে এই মানে প্রত্যেকটা ব্যাচে আমরা যেটা দেখি সেটা হচ্ছে শিক্ষার্থীরা শুরুর দিকে সবাই ক্লাস করে মোটামুটি, দেখা যায় যে 200 স্তম্ভর্তি আছে, ক্লাস করতেছে 150 জন, 160 জন বা 120 জন। কিন্তু শেষে গিয়ে দেখা যায় যে আস্তে আস্তে স্টুডেন্টরা লাইভ ক্লাস করতে চায় না, বলে যে স্যার আমি আজকে একটু ব্যস্ত আছি, আমি এটা পরে ক্লাসটা রেকর্ড করে নেব। আসলে এটা আমরা এইভাবে করে এক্সকিউজ দিতে দিতে একটা সময় দেখা যায় যে এমন একটা মানে ক্লাসের বোঝা হয়ে যায়, এতগুলো রেকর্ড ক্লাস জমে যায় যে আমরা শেষমেশ আর ওই ক্লাসগুলো করে পরীক্ষার হলে যেতে পারি না। আর পরীক্ষার হলে যেতে না পারার কারণে অপরিপক্ক প্রিপারেশনের কারণে আমাদের রেজাল্টটা কিন্তু ফল করে। আমি একটা কথা বলি সবসময়, সেটা হচ্ছে একটা শিক্ষার্থী যারা 2 বছরের মধ্যে সারা বছর পড়াশোনা করছে কিন্তু শেষের 3 মাস ভালো করে সে কাজে লাগাতে পারে নাই, বা শেষের 3 মাস সে তার প্রিপারেশনটাকে গুছিয়ে আসতে পারে নাই, সে কিন্তু এসএসসি পরীক্ষা ভালো করবে না। আর যে শিক্ষার্থী সারা বছর পড়াশোনা করে নাই কিন্তু শেষ মুহূর্তের এই 3-4 মাস 5 মাস সময় যে ভালো করে ইউটিলাইজ করতে পারে, সেই কিন্তু আলটিমেটলি ভালো রেজাল্ট করতে পারে এবং পাশের বাসার আন্টির সম্মুখে, পাশের বাসার আন্টির মুখে দাঁড়িয়ে বলতে পারে আমিও জিপিএ 5 পেয়েছি। ঠিক আছে, তো আমরা আশা করি যে এখানে যারা শিক্ষার্থী আছো তোমরা সবাই তোমাদের যারা পাশের বাসার আন্টি তাদের মুখ বন্ধ করতে পারবে। কারা কারা চাও যে জিপিএ 5 পেতে চাও, একটু আমরা একটু দেখতে চাই, তাদের হাতগুলো একটু দেখতে চাই, কারা কারা জিপিএ 5 পেতে চাও একটু সবার হাতগুলো দেখতে চাই। আমাদের সাথে রয়েছে কুবরা আছে, কুবরা বলছে শুধু চাটগায়া না, খাঁটি চাটগায়া আমি। আচ্ছা, তা হচ্ছে আমাদের সাথে সুহাগ বলছে আমি ভালো গাইডলাইন পাচ্ছি না। আচ্ছা ওকে ফাইন, তুমি সাগর তুমি আমাদের এখানে ভর্তি হতে পারো। তুমি যদি ভর্তি হয়ে থাকো তাহলে অবশ্যই গাইডলাইন আমরা সর্বোচ্চ গাইডলাইন আমাদের পক্ষ থেকে আমরা প্রোভাইড করব। অফলাইনের কথা বলতেছে, অফলাইনে টি শার্ট দিব কি? আচ্ছা অফলাইনে হচ্ছে আমাদের পড়ালেখা কিন্তু স্পেশাল ব্যাচ শুরু হয়েছে, তোমরা জানো। অফলাইনে যারা চট্টগ্রামের শিক্ষার্থী আছে চকবাজারে, তোমরা কিন্তু আমাদের অফিসে এসে স্পেশাল ব্যাচ সম্পর্কে জানতে পারো। তোমাদের জন্য টি শার্ট অবশ্যই থাকবে, গিফট থাকবে এবং মোটামুটি সব তোমরা পেয়ে যাবে। অফলাইনের পাশাপাশি অনলাইনে এই ব্যাচটা তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, সো আমরা হচ্ছে আর কি বলবো, আমরা তোদের কিছু বলার থাকলে বলতে পারো, তারপর আমরা শেষ করব। ওইখানে সবাই এ প্লাস পাওয়ার জন্য হাত তুলতেছে। ওকে ফাইন, সবাই এ প্লাস পাওয়ার জন্য ইনশাআল্লাহ সবার আগ্রহ থেকে একটা মনোযোগ হবে নাকি ছোটখাটো? আসলে সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া থাকবে, আর ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, সবাই লেগে থাকো, ইনশাআল্লাহ সফলতা ইনশাআল্লাহ অবশ্যই আসবে। ভালোবাসা আমাদের জন্য, সবাই দোয়া করবা তোমাদের জন্য। আমরা তো আনোয়ার স্যারের ইকোনমিক্স এর ক্লাসের সময় প্রায় হয়ে গেছে, আমরা 5 মিনিট ব্রেক করে ফেলছি। ঠিক আছে, সবাই আনোয়ার স্যারের ইকোনমিক্স ক্লাস করো। বেস্ট ইকোনমিক টিচার ইন বাংলাদেশ। ধন্যবাদ আসাদ স্যারকে বেস্ট টিচার বলার জন্য। তবে আমি বেস্ট কিনা জানি না, বাট আমি চেষ্টা করছি তোমাদেরকে অর্থনীতি বিষয়টাকে একদম সহজ ভাবে উপস্থাপন করার জন্য, মানে যারা বাংলাদেশের শিক্ষার্থী আছে তাদের মধ্যে, যাতে করে ইকোনমিক্সের যে ভীতি তোমাদের মধ্যে আমরা দেখি ইন্টারমিডিয়েট লেভেলে, যে শিক্ষার্থীরা বলে স্যার সব সাবজেক্ট পারি, শুধুমাত্র ইংরেজি পারি না, শুধুমাত্র ইকোনমিক্স পারি না, তো তাদেরকে আমরা ইকোনমিক্স এবং ইংরেজি, বা বলতে পারো আমি যদি ইংরেজি তোমাদের ইকোনমিক্সের দায়িত্বে আছি, আমি তোমাদেরকে ইকোনমিক্সটাকে একদম সহজ ভাবে বা কিভাবে তোমরা পড়লে সবচেয়ে বেশি ইজি ওয়েতে মনে রাখতে পারবা সেই বিষয়গুলো নিয়ে আমি দীর্ঘ 2020 সাল থেকে কাজ করে আসছি এবং এখনো কাজ করছি, এবং আশা করছি তোমাদের সবার দোয়া থাকলে, আমাকে আল্লাহ সুস্থ রাখলে, তাহলে তোমাদের জন্য আরো কাজ করে যাওয়ার আমার ইচ্ছা আছে। তো আশা করছি তোমরা আমাদের পক্ষ থেকে, পড়ালেখার পক্ষ থেকে সর্বোচ্চ বেস্ট সার্ভিসটা পাবা, এবং আমরা এটার উপর দৃঢ় বিশ্বাস করি যে আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে সর্বোচ্চ কোঅপারেট করবে, যাতে তাদের প্রিপারেশন যাতে সেটা আমরা সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে পারি। তো আমি বেশি কথা বলবো না, আমি জাস্ট তোমাদেরকে দুই একটা টাস্ক দিব ছোটখাটো, দেন আমি আমার লেকচার শুরু করে দিব। সেই টাস্ক গুলো হচ্ছে তোমরা সবাই আচ্ছা, আমাদেরকে শিলা বলছে একটু এটা কাছে এনে দাও তো ইয়া করে। ওকে, শিলা বলছে আমাদেরকে ভাই ইনশাল্লাহ আপনি যেভাবে লিখে ওইভাবে লিখে বুঝি নাই ভাই, আপনি যেভাবে লাইক ওইভাবে আমি বুঝি না। আচ্ছা যাই হোক, অনেক বড় মেসেজ পড়তে পারছি না। আজকে ইকোনমিক্স ক্লাসটা ভালো ছিল, থ্যাংক ইউ। আমাদেরকে বলছে নিকোলাস, আচ্ছা নিকোলাস আমাদেরকে বলছে আজকে ইকোনমিক্স ক্লাসটা ভালো ছিল, থ্যাংক ইউ। অফলাইনের আমাদের স্টুডেন্ট নিকোলাস। তারপর হচ্ছে
আচ্ছা, রেশমি আমাদেরকে বলছে পড়ালেখার পাবলিক গ্রুপটা পায় না কেন স্যার? আচ্ছা, তুমি একটু দেখিও পড়ালেখার পাবলিক গ্রুপটা, তুমি হচ্ছে পড়ালেখা দিয়ে সার্চ করলে, এই যে পড়ালেখার যে নাম আছে এই নাম দিয়ে সার্চ করলে কিন্তু তুমি পেয়ে যাবা, ঠিক আছে? শফিকুর রহমান বলছে স্যার কালকে আমার টেস্ট এক্সাম, এখন কি করতে পারি? এখন কি করতে পারো তুমি? আপাতত তুমি পড়ার জন্য, তোমার টেস্ট পরীক্ষার জন্য পড়ো, আমি এটাই তোমাকে সাজেস্ট করবো। আজকে ইকোনমিক্স ক্লাসটা ভালো ছিল, ওকে থ্যাংক ইউ নিকোলাস। তারপর চলো আমরা ডিমোটিভেট হয়ে যাব স্যার। ডিমোটিভেট কেন হবা? টি শার্ট, তুমি কি 100 জনের মধ্যে ছিলা? শিহাব, শিহাব তুমি যদি 100 জনের মধ্যে থাকো তাহলে অবশ্যই পাবা। জাকির আমাদের সাথে বলছে ভাইয়া আমার শুধু অর্থনীতিতে সমস্যা, সেজন্য ভর্তি হয়েছে। ওকে ফাইন, আশা করছি তোমাদের অর্থনীতির সমস্যা আমি সমাধান করতে পারবো। আমি তোমাদেরকে একটা টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে আমাকে তোমরা জানাবা প্রথমত হচ্ছে তোমরা কে কোন কলেজ এবং কে কোন জায়গা থেকে আমাদেরকে এই লাইভটা দেখতে পাচ্ছ। জাস্ট কলেজের নামটা লিখো, তোমার কলেজের নামটা লিখো, ঠিক আছে? তোমার কলেজের নামটা লিখে কমেন্ট করো। আরেকটা কাজ দিব, সেটা হচ্ছে তোমার কলেজের যারা শিক্ষার্থী আছে, বন্ধু আছে, তোমার বন্ধু, তোমার কলেজের হোক অন্য কলেজের হোক, একসাথে কোচিং করো, একসাথে পরিচয় আছে, তাদেরকে একটু মেনশন করে দাও। জাস্ট এই দুটো কাজ করবা। আমি লেকচারটা শুরু করে দিচ্ছি এখনই, ঠিক আছে? আমরা চাচ্ছি আমরা একটু মজার করে জমজমাট করে ক্লাসটা করবো। আজকে ক্লাসটা আমি একটু তোমাদেরকে বেসিকটা বলে দিই। আমরা ক্লাসটা মূলত কিভাবে নিব, সেটা হচ্ছে আমরা আমাদের এই র্যাপিড ব্যাচের একদম ধারাবাহিক ক্লাস শুরু করবো আমরা 6 তারিখ থেকে। অর্থাৎ আমাদের 1 থেকে 5 তারিখ পর্যন্ত আমাদের ক্লাসগুলো লাইভে আমরা নিব। এই যে পড়ালেখা পেজে আমরা লাইভে নিব, অর্থাৎ আমরা 4-5 দিন লাইভ ক্লাস চলবে পড়ালেখা পেজে। এরপরে আমরা 6 তারিখ থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে। 6 তারিখ থেকে তোমাদের যে শিডিউল আমরা দিব, একটা কোর্স প্ল্যান দিব। টোটাল আমাদের যে এসএসসি পরীক্ষা পর্যন্ত যে কোর্স প্ল্যানটা আছে, আমরা এরকম একটা কোর্স প্ল্যান দিব, এবং সেই কোর্স প্ল্যান অনুযায়ী আমরা কি করবো, আমাদের এই প্রোগ্রামটা, র্যাপিড প্রোগ্রামটা আমরা চালাবো। তোমাদের একদম ফুল একটা কোর্স প্ল্যান থাকবে, যেদিন যেই ডেটে যেই ক্লাস থাকবে, যেই টপিকের উপর ক্লাস থাকবে সেই টপিকের উপর ক্লাস হবে, এবং যেটার উপর পরীক্ষা থাকবে সেটার উপর পরীক্ষা হবে। এখানে কিন্তু তোমরা প্রায় ডেইলি তোমাদের এক্সাম থাকবে, এমনও হবে যে তোমার সপ্তাহের মধ্যে 4 দিন 3 দিন তুমি এক্সাম দিচ্ছ, এরকমও হইতে পারে, এরকম হবে আর কি। ওকে, সো আমি কলেজগুলো জানতে চাচ্ছি, অনেকগুলো কলেজ চলে এসেছে অলরেডি। আমি একটু প্রথম থেকে পড়ে আসি। মাশাআল্লাহ তোমরা দেখতে পাচ্ছ আশা করি কলেজের নামগুলো। যেমন ধর এখানে আছে কি আছে, অনেকগুলো নাম দেখতে পাচ্ছি। হাজী মোহাম্মদ মহসিন কলেজে দেখতে পাচ্ছি, চট্টগ্রাম কলেজ দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আচ্ছা, নাম বলতে পারতেছেন অনেকগুলো, যাই হোক। এমআর গভর্নমেন্ট কলেজ বলছে, তারপর হচ্ছে আমাদেরকে গভর্নমেন্ট এমএম সিটি কলেজ, ওকে খুলনা থেকে। তারপর হচ্ছে মহসিন কলেজ, কাপাসগঞ্জ সিটি কর্পোরেশন কলেজ, শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ, বঙ্গবন্ধু কলেজ। তারপর হচ্ছে তবুও ভাই আমার কালপরকি ইসলাম ইতিহাস, তবু আমি অর্থনীতি ক্লাস লাইভ ক্লাস হচ্ছে। ওকে ফাইন, এত ভালোবাসা কই রাখবো। তারপর হচ্ছে হাটাজারি গভর্নমেন্ট কলেজ থেকে আছে। তারপর হচ্ছে ওকে অনেকগুলো কলেজ আমি দেখতে পাচ্ছি, এতগুলো কলেজ, মাশাআল্লাহ। চট্টগ্রাম গভর্নমেন্ট ওমেন কলেজ দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আর কি দেখতে পাচ্ছি, আর কই চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম গভর্নমেন্ট মডেল কলেজ, ওকে। চিটাগং কলেজ, গাজীরহাট ডিগ্রি কলেজ দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে গভর্নমেন্ট, মাশাআল্লাহ অনেকগুলো গভর্নমেন্ট এবং সিটি কলেজ অনেকজন দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক। তারপর হচ্ছে বাকলী সরকারি কলেজে তিতুমিল কলেজের শিক্ষার্থী আমাদের সাথে আছে। তারপর হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে, ওকে ফাইন, সবার কলেজ দেখতে পেয়েছি। এখন তোমরা যেটা করবো সেটা হচ্ছে তোমাদের যারা কলেজের বন্ধু আছে তাদের একটু শেয়ার মেনশন করে দাও। আমরা 100 জন এখনো হই নাই, 100 জন হইতে পারতেছি না। ক্লাসটা মজা হবে না তো? দ্রুত সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, জাস্ট নিজের ওয়াল একবার শেয়ার করে দাও, এবং তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদের একটু মেনশন করে দাও, ঠিক আছে? নিজের ওয়াল একবার শেয়ার করে দাও, এবং বন্ধু বান্ধব থাকলে তাদেরকে একটু মেনশন করে দাও। আমরা তারপরে আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমি তোমাদেরকে বলি আমরা ক্লাসটা একটু কেমন নিব। আমি আজকের ক্লাসে তোমাদেরকে ইকোনমিক্সের যে, এটাকে বলা হবে ইকোনমিক্সের যে কমন মিস্টেক গুলো তোমাদের থাকে, এবং ইকোনমিক্সের তোমাদের যে কি বলবো, যে কিছু জিনিস আছে যেগুলো কনফিউজিং বিষয় জিনিস আছে, সেগুলো নিয়ে আমি তোমাদেরকে একটু ডিসকাস করবো আজকের ক্লাসটাতে, ঠিক আছে? তো তোমরা যারা আছো তোমরা একটু দ্রুত করে ক্লাসটা শেয়ার মেনশন করে দাও। আমি শুরু করতেছি, আমার মূল ক্লাস আমি যাচ্ছি। তো আমি শুরুতে যেটা করবো সেটা হচ্ছে আমার এই কোর্স প্ল্যান সম্পর্কে তোমাদের একটু বলি। সেটা হচ্ছে আসলে ইকোনমিক্সটা আমরা কেন পড়তেছি সে বিষয়টা আগে আলোচনা করি, তারপর কোর্স প্ল্যান বলতেছি, ঠিক আছে? কোর্স প্ল্যানটা তোমরা পাবা, যদিও আমি জাস্ট একটু তোমাদেরকে ইকোনমিক্সটা কেন পড়বো সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো, সবাই একটু মনোযোগ দিবা, উল্টাপাল্টা কমেন্ট করবে না, ঠিক আছে? সবাই একটু মানে অন ট্র্যাকে থাকবা, আমি কি বলতে চাচ্ছি সেটা একটু বোঝার চেষ্টা করবা, ওকে? আর শেয়ার করতে থাকো। দেখো, এইচএসসি তে যেই সব সাবজেক্টে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি A+ মিস করে থাকে,
তার মধ্যে অন্যতম সাবজেক্ট হচ্ছে কি বলতে পারবা? দেখি কমেন্ট বক্সে জানাও তো। সবচেয়ে বেশি শিক্ষার্থীরা এ প্লাস মিস করে থাকে সেটা কি সাবজেক্ট হইতে পারে? একটু দেখি কমেন্ট বক্সে জানাও তো। শিক্ষার্থীরা সবচেয়ে বেশি এ প্লাস মিস করে থাকে কোন সাবজেক্টে এসএসসি তে? আচ্ছা, এটা পরে লিখতেছি, আমি 2 নাম্বার থেকে শুরু করি, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে আমরা বাংলাতে এ প্লাস মিস করে থাকি। বাংলা, ঠিক আছে, বাংলাতে আমরা এ প্লাস, বাংলা আবার কোনটা? সেকেন্ড পেপার না, বাংলা প্রথম পত্রতে মিস হয়ে যায়, আলটিমেটলি বাংলাতে মিস হয়ে যায়, ঠিক আছে। তো বাংলাতে আমরা এ প্লাস মিস করে থাকি, সেকেন্ড পেপারে মিস হয় না, বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট পেপারে বাংলাতে এ প্লাস মিস হয়ে যায়, অনেক বেশি খারাপ হয়, যার কারণে আলটিমেটলি ফার্স্ট আর সেকেন্ড পেপার দুটাই মিলে তোমার এ প্লাস মিস হয়ে যায়, ঠিক আছে। দেখি কারা কারা বলতেছে সবচেয়ে বেশি এ প্লাস মিস হয়। অনেকে বলতেছে ইকোনমিক্স, অনেকে বলছে বাংলা, আইসিটি, ইকোনমিক্স, ইংলিশ। ওকে ফাইন, আমরা দেখি কারটা গেস হয়। আমি 3 নাম্বারে চলে আসি। 3 নাম্বার হচ্ছে আইসিটিতে, আইসিটিতে এ প্লাস মিস হয়। তাহলে আর কোনটা বাকি আছে? আইসিটিতে এ প্লাস মিস হয়, কোনটা বাকি আছে? আর একটু দেখি আর কোনটা বাকি আছে বলতে হবে। 3 নাম্বার হচ্ছে আইসিটিতে মিস হয়। আর এখানে 4 নাম্বারে অনেকের ক্ষেত্রে 3 আগে যেতে পারে, 4 পরে আসতে পারে। অনেকের ক্ষেত্রে আইসিটি বেশি কঠিন লাগে, তাদের জন্য আইসিটিতে এ প্লাস মিস হবে। আর যাদের একটু ইকোনমিক্স বেশি কঠিন লাগে তাদের জন্য ইকোনমিক্সে তোমার এ প্লাস মিস হইতে পারে। তবে সবচেয়ে বেশি এ প্লাস যেটাতে মিস হয় এসএসসি লেভেলে সেটা হচ্ছে ইংরেজিতে। কিসে বলতো? ইংরেজিতে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা এ প্লাস মিস করে থাকে। এটা তুমি যদি পার্সেন্টেজে চিন্তা করো, প্রায় তোমার 95% শিক্ষার্থী বা 90% প্লাস শিক্ষার্থী কিন্তু এই ইংরেজিতে এ প্লাস মিস করে থাকে। 95 বলতে পারো অ্যারাউন্ড। বাংলাতে মিস করবে তোমার প্রায় 80% বা 75 থেকে 70% শিক্ষার্থী কিন্তু তোমার বাংলাতে এ প্লাস মিস করবে। আবার আইসিটি এবং ইকোনমিক্সে মিস করবে, যেমন যাদের একটু ম্যাথমেটিক্যাল সমস্যা বেশি, যারা একটু ম্যাথ কম বুঝো, তোমাদের জন্য দেখা যাবে আইসিটিতে তোমরা এ প্লাস মিস করবে। আর যারা আইসিটিতে ভালো বুঝো বা ম্যাথমেটিক্যাল টার্মগুলো ভালো বুঝো, তোমাদের জন্য কিন্তু আইসিটি খুব সহজ। যেমন দেখা যায় যে আইসিটিতে তুমি 95 মার্কসের উপর তুলতে পারবা। আমি বুঝি না যে আইসিটিতে মানুষ কেমনে খারাপ করে, কারণ একটা প্র্যাকটিক্যাল আছে, এই প্র্যাকটিক্যালে তোমার 25-এর মধ্যে 24, 23 সব জায়গায় দিয়ে দেয়, তাই না? তো বাকিগুলোতে করাতে একদম সহজ, টাইম অনেক বেশি পাওয়া যায়। তো আমরা বলতে পারি যে আইসিটির ক্ষেত্রে দেখা যায় যে 70% শিক্ষার্থী এ প্লাস কিন্তু মিস করে থাকে। কেমন? আবার তুমি যদি ইকোনমিক্স এর ক্ষেত্রে বলো সেটাও সেম, 70% শিক্ষার্থী বা বলতে পারো 65 থেকে 70% শিক্ষার্থী এ প্লাস কিন্তু মিস করে থাকবে। তো এই সাবজেক্টগুলো হচ্ছে রেড জোন, অর্থাৎ এই সাবজেক্টগুলো তুমি যদি ভালো করে কভার রাখতে পারো তোমার এ প্লাস ঠেকাই কে। তো আমরা এই 4টা সাবজেক্ট ভালো করে মাথায় রাখবো। চলো স্যার গ্রুপ সাবজেক্ট নিয়ে একটু কথা বলেন, কোন সাবজেক্টে এ প্লাস মিস হয়? আমরা গ্রুপ সাবজেক্টের মধ্যে যদি বলি, যেমন তুমি যদি ব্যবসা শিক্ষার্থী হও, তোমার এ প্লাস মিস হতে পারে সেটা হচ্ছে ফাইন্যান্স। তো ফাইন্যান্সে দেখা যায় শিক্ষার্থীরা অ্যাকাউন্টিংয়ে মোটামুটি সবাই এ প্লাস পেয়ে যায়, কারণ অ্যাকাউন্টিং আমরা একটু বেশি জোর দিই, যারা ব্যবসা শিক্ষার্থী থাকি অ্যাকাউন্টিং একটু বেশি জোর দিই, যার কারণে অ্যাকাউন্টিং সবাই মোটামুটি এ প্লাস পেয়ে যায়। কিন্তু এই ফাইন্যান্সে আছে সূত্রের মারপ্যাচ। এই সূত্রের মারপ্যাচে পড়ে সবাই পরীক্ষার হলে হয়ে যায় আউজাউ, এবং আউজাউ হয়ে কি করে পরীক্ষার হলে এই সূত্র লিখতে অন্য সূত্র, ক্যালকুলেশন করতে ভুল করে ফেলে, ক্যালকুলেটর চিপতে ভুল করে ফেলে, আলটিমেটলি ফাইন্যান্সে এ প্লাস মিস করে ফেলে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা ব্যবসা শিক্ষা যারা শিক্ষার্থী আছে। তাই এই সাবজেক্টে যারা ব্যবসা শিক্ষা আছে ভালো করে কভার রাখবা। অন্যদিকে আমরা যদি বলি মানবিকের ক্ষেত্রে কি সাবজেক্ট আছে? মানবিকের ক্ষেত্রে সবগুলি মোটামুটি রেড জোন বলা যাবে না, তবে কিছু সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে বেশি এ প্লাস মিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেমন ধর তুমি সিভিক্স বলতে পারো, ঠিক আছে, মানে যেটাকে আমরা কি বলি যে পরিণতি বলে থাকে, এটাতে এ প্লাস মিস হতে পারে, বা ইতিহাস বলতে পারো, এটাতে এ প্লাস মিস হতে পারে যদি তুমি একদম বেশি দুর্বল শিক্ষার্থী হও বা বেশি একদম পড়াশোনা না করে থাকো, মহিলা হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এগুলোতে এ প্লাস দেখি বা এগুলো থাকে। তো আমাদের এই রেড জোনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স। তো এই ইকোনমিক্সে তোমাদের ভয়কে জয় করতে আমি আছি তোমাদের সাথে, আনোয়ার হোসেন। পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, এখন মাস্টার্স চলতেছে আমার, এবং আশা করি আমি তোমাদেরকে এই ইকোনমিক্সটা খুব সুন্দর করে মজা করে পড়ানোর চেষ্টা করব। তো আমি তোমাদেরকে আজকে যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে ইকোনমিক্সের গুরুত্ব। তো বললাম যে ইকোনমিক্স কেন এখানে পড়বো, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি ইকোনমিক্স কেন আমাদের প্রয়োজন, কেন আমরা ইকোনমিক্সে একটু দক্ষ হব। সেই বিষয়টা হচ্ছে ইকোনমিক্সটা আমরা বেসিক থেকে সুন্দর করে পড়বো এই জন্য, কারণ ইকোনমিক্সটা নট অনলি তোমার এসএসসি রেজাল্ট বাট অলসো তোমার যে ইউনিভার্সিটি কোয়েশ্চেন আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন আছে, সেখানে কিন্তু তোমরা জানো এখন কিন্তু যে ডিইউ ঢাকা ইউনিভার্সিটি, তো ঢাকা ইউনিভার্সিটি তুমি যদি গ্রুপ চেঞ্জ করতে চাও, তুমি যদি ব্যবসায় শিক্ষার হয়ে মানবিকে পরীক্ষা দিতে চাও,
সরি ব্যবসা শিক্ষক হয়ে সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিতে চাও, অথবা তুমি যদি মানবিক হয়ে সায়েন্স বা ব্যবসা শিক্ষক পরীক্ষা দিতে চাও, তাহলে কিন্তু তোমাকে এখানে ইকোনমিক্স আনসার করতে হবে। তো অ্যাডমিশন টেস্টের জন্য তোমার গ্রুপ চেঞ্জ করতে গেলে তুমি মানবিকের হয়ে সায়েন্সে বা ব্যবসা শিক্ষার হয়ে তুমি হচ্ছে সায়েন্সে বা মানবিকের হয়ে তুমি যদি কমার্সে পরীক্ষা দিতে চাও, তাহলে তোমাকে সেখানে ইকোনমিক্স আনসার করতে হবে। এই প্রসেস সিইউ চট্টগ্রাম ইউনিভার্সিটি যাদের টার্গেট, তোমাদের এখানে ডি ইউনিটে একটা সাবজেক্ট সেটা হচ্ছে তোমার 20 মার্কসের ইকোনমিক্স থাকে, জিকে এর পরিবর্তে ইকোনমিক্স অথবা কি জিকে অথবা তোমার এখানে ম্যাথ থাকে 20 মার্কসের। ওকে, তো এখানেও তোমার কিন্তু ইকোনমিক্স প্রয়োজন হয়। তুমি যদি জিকে কম বুঝো, তোমার সাধারণ জ্ঞান মাথায় থাকে না, নাম সাধারণ কিন্তু আমাদের মনে থাকে না, কেমন? তো এই জিকে যদি কম তোমার মনে থাকে, তাহলে তোমার জন্য ইকোনমিক্স হতে পারে একটা সেরা সলিউশন। তো তোমরা কিন্তু চাইলে এই ইকোনমিক্সটা এখন থেকে যদি বেসিকটা ক্লিয়ার করে ফেলতে পারো, তোমার জন্য এসএসসি লাইফ তো কাজে দিবেই দিবে, অ্যাডমিশনে তুমি একটা ভালো সার্ভিস পাবা, বা অ্যাডমিশনে তুমি একটা ভালো এখান থেকে কি বলতে পারো যে হেল্প পাবা। ওকে, তো আমরা ইকোনমিক্সের আজকে যে বিষয়গুলো পড়বো, আমি কিছু র্যান্ডম বিষয় টপিক নিয়ে তোমাদেরকে আলোচনা করব, যেগুলো তোমাদেরকে খুব বেশি সহযোগিতা করবে তোমাদের এসএসসি লাইফে, বা বলতে পারো তোমার কনফিউশনের উপর ভিত্তি করে আর কি। তা আমরা মূল ক্লাস যেহেতু 6 তারিখ থেকে শুরু করব, সেখানে আমি একদম প্রথম অধ্যায় থেকে শুরু করব। আমার কথা বুঝছো? আমরা সেখানে প্রথম অধ্যায় থেকে একদম ধাপে ধাপে আগাবো। কখন থেকে? 6 তারিখের পর থেকে, অর্থাৎ আমাদের রেগুলার শিডিউল অনুযায়ী যখন আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো হবে, সেখানে আমি এখন তোমাদেরকে প্রথম থেকে শুরু করে রেগুলার সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে পড়াবো। আজকে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে তোমাদের ইকোনমিক্সের কিছু কনফিউশন আমি দূর করার চেষ্টা করবো, যে কনফিউশনগুলো তোমরা ফেস করো। প্রথমত আসলে রেখার কনফিউশন। কার কনফিউশন? রেখার কনফিউশন। রেখার কনফিউশন কি? আমরা ইকোনমিক্সে মূলত যে সরল রেখাগুলো আমরা ইউজ করে থাকি, সরল রেখা, তোমরা সরল রেখার নাম শুনেছো। সরল রেখা মূলত 4 ধরনের সরলরেখা আমরা ইকোনমিক্সে ইউজ করে থাকি, 4 ধরনের সরল রেখা। সেই সরল রেখাগুলো যদি বলি, সরল রেখা যদি আমি বলি, সরল রেখা হচ্ছে ইকোনমিক্সে আমরা ইউজ করে থাকি 4 ধরনের সরল রেখা। আসলে 4 ধরনের সরল রেখা আছে, আর নাই। 1 নম্বর হচ্ছে বাম থেকে ডানে, এটাকে বলা হয় বাম থেকে ডানে। এটা আমার বাম হাত, আমার ডান হাত। তো বাম থেকে ডানে বা ডানে ঊর্ধ্বগামী বলা হয়। কি বলা হয়? বাম থেকে ডানে বা ডানে ঊর্ধ্বগামী সরলরেখা 1 নম্বর। 2, বাম থেকে ডানে নিম্নগামী সরলরেখা, যেটাকে আমরা বলি বাম থেকে ডানে নিম্নগামী অথবা ডান নিম্নগামী বলা হয়ে থাকে, 2 নম্বর। 3 নম্বর আমরা যেটা করব সেটা হচ্ছে এই রেখাটা আমরা পড়বো, সেটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল সরল রেখা, আর এটা হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে এখানে আমি নামগুলো একটু বলে ফেলি, কি কি বলছি বলো। একটা হচ্ছে বাম থেকে ডানে অথবা ডানে ঊর্ধ্বগামী সরলরেখা, বাম থেকে ডানে অথবা ডানে নিম্নগামী সরলরেখা, ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখা, লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখা। এই 4 ধরনের রেখা মোটামুটি আমাদের নামগুলো মনে রাখতে হবে পরীক্ষার হলে, এগুলো তোমরা আবার কনফিউজ হয়ে গেলে হবে না। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, আমি এখানে কিছু বক্র রেখা ইউজ করবো। বক্র রেখা আমি তোমাদের কিছু নাম শেখাই, কয়েকটা জিনিসের নাম শেখাই। যেমন আমরা প্রথম অধ্যায়ে পড়ি, তোমরা জানো প্রথম অধ্যায়ে আমরা একটা রেখা পড়ি, সেটা হচ্ছে পিপিসি কার্ভ, যেটা বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। কি বলেছি বলো? পিপিসি কার্ভ বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এই রেখাটাকে আমরা কি রেখা বলি, কেমন রেখা বলি? এই রেখাটাকে বলা হয়, এটা যদিও পিপিসি কার্ভ, তবে এটা আরেকটা বিষয় আছে, যেটাকে বলা হয় যে এটাকে বলা হয় যে মূল বিন্দুর দিকে অবতল। কি বলা হয়? অবতল। আরেকটা বলি, আরেকটা রেখা বলে দিই, সেটা হচ্ছে আমাদের আইসোকয়েন কার্ভ, যেটাকে আমরা বলি সমউৎপাদক রেখা। মনে আছে কিনা দেখো, প্রথম অধ্যায়ে আছে, 3rd চ্যাপ্টারে আছে, আর এটা শুধু প্রথম অধ্যায়ে আছে পিপিসি কার্ভ। তো এই সমউৎপাদন রেখা, আর এটা কি রেখা বলো? পিপিসি কার্ভ বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এগুলোর নামগুলো একটু বলি। এটাকে আমরা বলি মূল বিন্দুর দিকে অবতল বলে, এটাকে বলা হয় মূল বিন্দুর দিকে উত্তল বলা হয় এই রেখাটাকে। কেমন? এটা হচ্ছে অবতল, এটা কি বলো? উত্তল। আরো আমি ক্লিয়ার করে দিব, আর একটু জাস্ট ওয়েট করো। তারপর এই রেখাটার আরেকটা নাম আছে। আচ্ছা, এই দুটো নিয়ে একটু কথা বলে ফেলি, তারপর অন্যগুলো নিয়ে কথা বলবো। দেখো চলো, এর মধ্যে আমি একটু বলে ফেলি এই দুটো আসলে কেমনে আসছে। তোমরা 9-10 মনে হয় পড়েছো, নাকি 8-এ পড়েছো তোমরা। 2 ধরনের লেন্স আছে, আলোর প্রতিসরণ একটা চ্যাপ্টার ছিল, তোমাদের মনে আছে কিনা দেখো। সেখানে 2 ধরনের লেন্স আমরা পড়ি। এটা হচ্ছে, এটাকে আমরা বলে থাকি উত্তল লেন্স। কি লেন্স বলতো? উত্তল লেন্স। তারপর হচ্ছে আরটা হচ্ছে সরি, জাস্ট উত্তল হবে। আরটা হচ্ছে অবতল লেন্স। অবতল লেন্সটা কেমন? অবতল লেন্সটা হচ্ছে এরকম, এরকম হয়ে থাকে, তোমাদের মনে আছে কিনা দেখো। আরেকটু সুন্দর করে করি। অবতল লেন্সটা হচ্ছে এরকম, এটাকে আমরা বলবো অবতল লেন্স। তাহলে দেখো, একটা হচ্ছে উত্তল লেন্স, একটা হচ্ছে কি লেন্স? অবতল লেন্স। এই উত্তল লেন্সের মধ্যে আমি যদি বলি, একটু খেয়াল করবা, এই জায়গা থেকে আমি যদি এই অংশটা একটু মুছে দিই,
এই অংশটা যদি একটু মুছে দিই, তাহলে এটা মূল বিন্দুর দিকে কি হয়ে আছে বলতো, উত্তল হয়ে আছে। তাই এটাকে আমরা বলি মূল বিন্দুর দিকে উত্তল বলে থাকি, আইসোকয়েন্ট কার্ভ। এই রেখাটার বা এই রেখাটা আরেকটা নাম আছে যেটাকে বলা হয় সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত মানে হচ্ছে বৃত্তের একটা অংশ। আমি যদি একটা বৃত্ত আঁকি, এই বৃত্তটার একটা অংশ হচ্ছে এরকম মূল বিন্দুর দিকে যদি চাপানো থাকে বা মূল বিন্দুর দিকে যে অংশটা থাকে সেটাকে আমরা বলছি সমপরাবৃত্ত। তার মানে এটাকে আমরা বলি উত্তল লেন্স, তারটাকে বলবো সমপরাবৃত্ত বলে থাকি এটাকে। এটা গেল। আর যদি আমরা বলি অবতল লেন্স সম্পর্কে, আমি যদি এখানে একটা রেখা আঁকি, যে এই অংশটাকে আমি মুছে দিচ্ছি, দেখো এটাকে আমরা বলতে পারি যে এই রেখাটা, এটাকে আমরা বলতে পারি যে এই রেখাটা মূল বিন্দুর দিকে অবতল, মানে পেছনের দিকে চাপটা, কেমন পেছনের দিকে চাপটা থাকে, এটাকে আমরা বলি অবতল। এই যে রেখাটাকে আমরা বলি কি অবতল রেখা, যে মূল বিন্দুর দিকে ভিতরে চাপটা থাকে অবতল। আর এটা হচ্ছে উপর দিকে থাকে, উপর দিকে থাকে, এটা হচ্ছে উত্তল। এছাড়া বক্ররেখা আরো অনেক ধরনের হইতে পারে, যেমন আমি বলতে পারি যে এরকম, যে এটা হচ্ছে বাম থেকে নিম্নগামী হবে, তবে এটা হচ্ছে বক্ররেখা হবে, মানে ক্রমহ্রাসমান, ক্রমান্বয়ে হ্রাস পেলে। আবার আমরা এরকম বলতে পারি যে ঊর্ধ্বগামী হবে, তবে একটু প্রথমে ক্রমহ্রাসমান হারে তারপর ক্রমবর্ধমান হারে ঊর্ধ্বগামী। এগুলো কিন্তু কার্ভ, এগুলো কিন্তু বক্ররেখা আর কি। তো মেইনলি এই চারটা সম্পর্কে ভালো করে আইডিয়া থাকলে এবং এই দুটো নাম যদি মনে থাকে, তাহলে তুমি ইকোনমিক্স থেকে অনেক কিছু ভালো করে বা ইজিলি তুমি আনসার করতে পারবা। তা আমি এই চারটা রেখা সম্পর্কে তোমাদের একটু ধারণা দিব। এই চারটা রেখার কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলি, সেই কথাগুলো একটু দেখো। যদি বলা হয় যে একটা রেখার এরকম ঊর্ধ্বগামী হইতে নিম্নগামী হইতে ভূমি-অক্ষের সমতল, লম্ব-অক্ষের সমতল, সেগুলোর ঢালের মান কত? কার মান কত বলতো? ঢালের মান কেমন? যেমন আমি যদি বলি একটা রেখা যদি ঊর্ধ্বগামী হয়, সে রেখার ঢালটা কেমন হয়, তোমাকে আমি জিজ্ঞেস করলাম, কি বলবা? একটা রেখা যদি ঊর্ধ্বগামী হয়, সে রেখার ঢাল কেমন হবে? আনসার হচ্ছে একটা রেখা ঊর্ধ্বগামী হলে সে রেখার ঢাল হবে পজিটিভ ঢাল। কি ঢাল বলো? পজিটিভ ঢাল। আর একটা রেখা যদি নেগেটিভ হয়, মানে নিচের দিকে নামে, তাহলে সেই রেখার ঢাল কেমন হবে? সেই রেখার ঢাল হবে নেগেটিভ ঢাল। কি ঢাল বলো? নেগেটিভ ঢাল। আর একটা রেখা যদি ভূমি অক্ষের সমান্তরাল হয়, সেটাকে আমরা বলি শূন্য ঢাল। আর যদি লম্ব অক্ষের সমান্তরাল হয়, সেটাকে আমরা বলে থাকি অসীম ঢাল। আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি একবার, তাহলে এটা আবার মুছে দিও পরে। জাস্ট দেখো, এটা হচ্ছে ঊর্ধ্বগামী রেখার ডাল, নিম্নগামী রেখার ডাল, ঠিক আছে? রেখার ডাল মাইনাস হবে, ভূমি অক্ষের সমান্তরাল রেখার ডাল, লম্ব অক্ষের সমান্তরাল রেখার ডাল, এটাকে আমরা অসীম বলি। তো মনে রাখার ওয়ে কি, সহজ ওয়ে কি? তাই মনে রাখার সহজ ওয়ে হচ্ছে, আমি যদি বলি একটা পাহাড়ে তুমি উঠতেছো, সাপোজ একটা পাহাড়ে তুমি এভাবে উঠতেছো, তো মাথার বা ইকোনমিক্সে আমরা যেই রেখাটা বা যেই পাহাড়টা যত বেশি খাড়া হবে, তার ঢালের ভ্যালু তত বেশি হবে, ঠিক আছে? তো আমি যখন একটা পাহাড় উঠতেছি, আমি বলতেছি ইস পাহাড়টা অনেক বেশি ঢালু, তার মানে পজিটিভ ঢাল। আবার একটা পাহাড় থেকে তুমি নিচের দিকে নামতেছো, নিচের দিকে, তাহলে আমরা বলবো যে এটার ঢাল তো নাই উপরের দিকে, উল্টা নিচের দিকে নামছে, তার মানে নেগেটিভ ঢাল। কি ঢাল বলো? নেগেটিভ ঢাল। আর একটা পাহাড় একদম তোমার সমান, মানে কোনো পাহাড়েই নাই, একদম সমতল জায়গা, তাহলে এটা কোনো ঢাল থাকবে না, তার মানে শূন্য ঢাল। যদি ভূমি অক্ষের সমান্তরাল হয়, তাহলে সেটাকে আমরা বলবো শূন্য ঢাল। আরটা পাহাড় একদম এরকম লম্ব অক্ষের সমান্তরাল খারাপ, তাহলে এটাকে আমরা কি ঢাল বলতে পারি? এটাকে আমরা বলতে পারি যে অসীম ঢাল। কি ঢাল বলতো? এটাকে আমরা অসীম ঢাল বলবো। অর্থাৎ এখানে যে তুমি এত বেশি খাড়া, যেরকম দেওয়ালের মতো একদম খাড়া একটা পাহাড়, তুমি এত বেশি খাড়া যে মানেই কাউন্ট করতে পারতেছো না, এটা বলা হবে অসীম ঢাল। তাহলে আমার সাথে সবাই একবার মুখস্থ করে ফেলো, সবাই একসাথে। একটা হচ্ছে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল কি? পজিটিভ। নিম্নগামী সরলরেখার ঢাল কি? নেগেটিভ। আর ভূমি অক্ষের সমান্তরাল হলে কোনো ঢাল না, একদম সমতল জায়গা, তাহলে হবে শূন্য ঢাল। আর এটা হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল একদম কি, তাহলে সেটাকে বলবো যে একদম এরকম খাড়া, সো যেটাকে আমরা বলবো অসীম ঢাল। কি বলবো বলতো? অসীম ঢাল বলবো। ক্লিয়ার? সো একটা হচ্ছে ঊর্ধ্বগামী রেখার ঢাল, নিম্নগামী রেখার ঢাল, ভূমি অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের সমান্তরাল, গেল এটা। তাহলে স্যার ঢাল বুঝতে পারছি আশা করি, ওকে ফাইন। তা আমি এখানে মুছে দিচ্ছি উপরগুলো, তারপর চলে আসো। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা স্যার, স্থিতিস্থাপকতা এখানে আসলে সাধারণত চাহিদার যে দামি স্থিতিস্থাপকতা, সেটা নিয়ে আমি কথা বলতেছি, বা দামি স্থিতিস্থাপকতা নিয়ে কথা বলতেছি। মেনলি আমাদেরকে এই দুইটা ভালো করে দেখতে হবে চাহিদা দামি স্থিতিস্থাপকতার মধ্যে। তবে আমি এখানেও এই দুটো একটু বলে দিচ্ছি, জাস্ট এই দুটো একটু এক্সেপশনাল করে মনে রাখো। এটা যদিও দুইটার ক্ষেত্রে, একটা হচ্ছে ঊর্ধ্বগামী যদি হয় রেখা, এটা সাধারণত আমরা এইটাকে ইএস বলে থাকি। ইএস মানে হচ্ছে মানে যোগানের স্থিতিস্থাপকতা। যেহেতু ঊর্ধ্বগামী রেখা, তার মানে এটা যোগান রেখা, বুঝছো? তো যোগানের স্থিতিস্থাপকতা এটার ক্ষেত্রে, এই স্থিতিস্থাপকতার ক্ষেত্রে এটা যোগানের স্থিতিস্থাপকতা কেমন হবে? ধনাত্মক হবে। কি হবে বলতো? ধনাত্মক হবে। মাথা রাখবে ইকোনমিক্সে শুধু ইএস না, যে কোনো, আচ্ছা এটা না লিখে ভালো হবে, এটা ইএস না লিখে আমরা এমনিই বলি যে যখন একটা রেখা ঊর্ধ্বগামী হয়, সেটা তুমি যদি স্থিতিস্থাপকতা নির্ণয় করো, কি করো বলো? স্থিতিস্থাপকতা নির্ণয় করো, সেই স্থিতিস্থাপক মানটা ধনাত্মক বের হবে। স্থিতিতে কি হবে? ধনাত্মক মান বের হবে। তবে ঢাল আর স্থিতিতে কিন্তু সেম জিনিস না, আলাদা জিনিস। তা আমি যখন পড়াবো তখন ক্লিয়ার করবো, জাস্ট আপাতত যদি বুঝো যে স্থিতিস্থাপকতা ঊর্ধ্বগামী হলে স্থিতিস্থাপক পজিটিভ হয়,
আর নিম্নগামী হলে একটা রেখা, সেই রেখার স্থিতিস্থাপকতার মানও কি হয়? নেগেটিভ হয়। নিম্নগামী কখন হয় জানো? যখন দুইটা বেলের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক হয়। আর দুইটা বেলের মধ্যে যখন পজিটিভ মানে সমমুখী সম্পর্ক হয়, রেখা হয়ে থাকে, তখন ঊর্ধ্বগামী। আচ্ছা সেটা একটু পরে কথা বলতেছি। কেমন? তাহলে কি বলছি, ঊর্ধ্বগামী কখন হয় ইকোনমিক্সের রেখা? যখন দুইটা ভ্যারিয়েবলের মধ্যে সমমুখী সম্পর্ক হয়। তার কেমনে? যেমন আমি যদি বলি, এটা একটু বোঝাই দিই, সেটা হচ্ছে আমি যদি বলি কোন একটা দ্রব্যের দাম, ভালো করে শুনবা, কোন একটা দ্রব্যের দাম মনে করো যে 10 টাকা, তখন সেই দ্রব্যের যদি বলি যোগান, তাহলে যোগান হচ্ছে 20। তো দাম যদি 10 থেকে বেড়ে 20 টাকা হয়, দাম বৃদ্ধি পেলে বলো তো যোগান বাড়বে না কমবে? একটু সবাই একটু কমেন্ট করো দেখি 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 দেখি, সবাই একটু কমেন্ট করো দেখি, সবাই একটু কমেন্ট করো তো। হ্যাঁ, এটা প্রথম পত্রের ক্লাস হচ্ছে ভাইয়া, আমি জাস্ট একটা বেসিক ক্লাস নিচ্ছি। বেসিক ক্লাস বলতে ভুল হবে, অ্যাডভান্স লেভেলের ক্লাস। তবে তোমাদের জন্য বলা যায় বেসিক, তোমরা যেহেতু ইকোনমিক্স পড়তে এতদিন যাবত, জাস্ট তোমাদের একটু ঝালাই করতেছি কোন কোন জায়গাগুলোতে তোমরা কনফিউজড হয়ে যাও, সেগুলো আমি ঝালাই করার চেষ্টা করতেছি। কেমন? আমাদের মূল ক্লাস কিন্তু 6 তারিখ থেকে শুরু হবে, প্রাইভেট গ্রুপে শুরু হবে, ওকে, এবং শিডিউল অনুযায়ী ক্লাস শুরু হবে। তো এর মধ্যে আমাদের যে ক্লাসগুলো হবে সেগুলো আমরা একটু তোমাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের কিছু বেসিক জিনিস ক্লিয়ার করবো, যেগুলো আসলে খুবই প্রয়োজন। তোমার ইকোনমিক্সের এই যে যেগুলো আমি বলতেছি, এগুলো ভিত্তি বলা যায়, এগুলো তোমাকে জানতেই হবে। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে ইনশাল্লাহ। আপন আছে আমাদের সাথে কমবে, তারপর হচ্ছে ঋতু আছে আমাদের সাথে বাড়বে বলছে, সিয়াম আহমেদ বলছে আমাদের সাথে কমবে, শিলা চৌধুরী বলছে বাড়বে। দেখো, আমরা জানি দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক, অনেকেই গোল খাচ্ছে আমি দেখতে পাচ্ছি, অনেকে বলতেছে কমবে। আরে কমবে কেমনে? আমরা জানি দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, আর দাম হ্রাস পেলে যোগান হ্রাস পায়। অন্যদিকে দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়, দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক, আর দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক। তাই দাম বাড়লে যোগানও কি পায় বলতো? যোগানও এখানে বৃদ্ধি পায়, দাম বাড়লে যোগান বাড়তেছে। সো ইকোনমিক্সে যখনই তুমি দেখবে একটা বৃদ্ধি পেলে অপরটা বৃদ্ধি পায়, তার মানে সমমুখী সম্পর্ক। আর যদি সমমুখী সম্পর্ক হয়, রেখাটা ডেফিনেটলি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে। কি বলেছি? যদি সমমুখী সম্পর্ক হয়, রেখাটা ডেফিনেটলি বাম থেকে ডানে কি হবে? ঊর্ধ্বগামী হবে। যেমন আমি যদি দেখাই, যেখানে মনে করো যে দাম মনে করো 10 টাকা, দাম 10, চাহিদা হচ্ছে তোমার, চাহিদা হচ্ছে 20, যোগান 20। দাম যখনই বাড়তেছে, দাম যখনই বেড়ে 20 হয়েছে, যোগানে কিন্তু বেড়ে কত হয়েছে? 30 হয়ে গেছে। তার মানে কি হচ্ছে? দাম বাড়লে যোগান বাড়তেছে, তো রেখাটা হবে ঊর্ধ্বগামী রেখা। তাহলে কি বুঝলাম? ইকোনমিক্সে যদি দুইটা ভ্যারিয়েবলের মধ্যে পজিটিভ সম্পর্ক হয়, তাহলে রেখাটা হবে ঊর্ধ্বগামী। দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যদি পজিটিভ সম্পর্ক হয়, রেখাটা হবে ঊর্ধ্বগামী। আবার আমি যদি বলি দুইটা ভ্যারিয়েবলের মধ্যে নেগেটিভ সম্পর্ক, যেমন দামের সাথে চাহিদার কথা বলতে পারো, দামের সাথে চাহিদা, আমি যদি শর্টকাটে লিখি দাম চাহিদার পরিমাণ কিউডি, তো আমি যদি বলি দাম 10 টাকা, চাহিদা মনে করো যে 20, দাম 10 টাকা, চাহিদা 20। যখনই দাম বেড়ে 20 টাকা হবে, চাহিদা কিন্তু কমে যায়, চাহিদা কমে কিন্তু 15 হয়ে যাবে। তার মানে দাম বাড়লে চাহিদা কমে যায়। তো ইকোনমিক্সে যখনই তোমার দাম বাড়তেছে, মনে করো দাম 10 চাহিদা হচ্ছে 20, দাম 10 চাহিদা হচ্ছে 20। যখনই তোমার দাম বাড়বে, যখনই তোমার জিনিসের দাম বাড়বে, যখনই তোমার জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, তখনই দেখা যাবে যে তোমার চাহিদা কমে আসতেছে, চাহিদা কমে 15 হয়ে গেছে। এই যে দাম বৃদ্ধি পেলে যে চাহিদা কমে যাচ্ছে, তাই রেখাটা নিম্নগামী হয়ে থাকে। তো মাথায় রাখবা, ইকোনমিক্সে যখনই একটা রেখা নিম্নগামী হবে, সেই রেখার মানে হচ্ছে এই যে রেখাটা অঙ্কন করা হয়েছে, সেখানে যে দুইটা ভ্যারিয়েবল আমরা ইউজ করছি, যেমন এই দাম এবং চাহিদা পরিমাণ, এগুলোকে আমরা ভ্যারিয়েবল বলি, কারণ এগুলো বিভিন্ন মান হইতে পারে। তাই তো এই দুটোর মধ্যে যখন বিপরীতমুখী সম্পর্ক হবে ইকোনমিক্সে, সেই রেখাটা ডেফিনেটলি বাম থেকে ডানে নিম্নগামী হবে। তাহলে সব জায়গাগুলো প্রযোজ্য, মানে ইউনিভার্সাল ট্রুথ ইকোনমিক্সের, যে ঊর্ধ্বগামী রেখা হয় তখন যখন দুইটা ভ্যালুর মধ্যে পজিটিভ সম্পর্ক হয়, নিম্নগামী রেখা হয় তখন যখন দুইটা ভ্যালুর মধ্যে নেগেটিভ সম্পর্ক হয় বা বিপরীতমুখী সম্পর্ক হয়। ক্লিয়ার? আবার আমি যদি বলি একটা রেখা ভূমি অক্ষের সমান্তরাল, মানে একদম ভূমি অক্ষের সমান্তরাল, তাহলে সেটার স্থিতি, আচ্ছা এটা তাহলে লাগতেছে না, আমরা স্থিতিস্থাপকতা চলে আসতেছি, স্থিতিস্থাপকতা আমরা একটু মনে করি। কেমন? দেখো, মাথা রাখবা, ঢাল এবং স্থিতিস্থাপকতা ভিন্ন বিষয়। পরীক্ষায় কি কোশ্চেন করছে সেটা খেয়াল করবা। পরীক্ষায় ঢাল কোশ্চেন করছে নাকি স্থিতিস্থাপকতা। পরীক্ষা যদি বলে যে একটা ভূমি অক্ষের সমান্তরাল একটা রেখা, সেই রেখার ঢাল কেমন, ঢাল বলবা 0, কিন্তু যদি বলে স্থিতিস্থাপকতার মান কেমন হবে, মান বলবা অসীম স্থিতিস্থাপকতা হবে। তাহলে ঢালটা মনে রাখবা, স্থিতিস্থাপকতা সেই অনুযায়ী মনে রাখবা। ঢালটা কেমন মনে রাখবা? ঊর্ধ্বগামী মানে পজিটিভ ঢাল, নিম্নগামী নেগেটিভ ঢাল, ভূমি অক্ষের সমান্তরাল তার মানে কোনো ঢাল নাই, 0 ঢাল, লম্ব অক্ষের সমান্তরাল তার মানে অসীম ঢাল, একদম খারাপ তাই ঢাল অনেক বেশি। তো কেমনে মনে রাখবা? যেমন ভূমি অক্ষের সমান্তরাল হলে সেক্ষেত্রে হচ্ছে ঢাল কেমন হবে, যে এটার ঢাল যদি 0 হয়,
স্থিতিস্থাপকতা হবে অসীম। আবার যে লম্বকের সমান্তরাল এটা যদি ঢাল যদি অসীম হয়, স্থিতিস্থাপকতার মান হবে 0। এটা খুবই গুরুত্বপূর্ণ, রেড জোন। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন আসবেই, একটা এমসিকিউ তুমি এখান থেকে পাবে যে তোমাকে বলবে যে লম্বকের সমান্তরাল সরলরেখার ঢাল, সে লম্বকের সমান্তরাল একটা রেখা, সেই রেখার ঢাল কেমন, তাহলে বলবো ঢাল অসীম। আর লম্বকের সমান্তরাল স্থিতিস্থাপকতা কেমন, স্থিতিস্থাপকতা হবে 0। আবার যদি বলি ভূমি অক্ষের সমান্তরাল, তাহলে ঢাল হবে 0 কিন্তু স্থিতিস্থাপকতা কি হবে, অসীম হবে। মনে থাকবে তো সবার? একটু বলো তো মনে থাকবে কিনা, সবাই একটু বলো মনে থাকবে? তোমাদের ক্লাস ভালো লাগতেছে? একটু জানাও, ফিডব্যাক জানাও। এভাবে ক্লাস নিলে ভালো লাগতেছে নাকি? বেশি দ্রুত কথা বলতেছি নাকি আস্তে বলতেছি না কেমনে বলতেছি বলো? তোমরা কি বুঝতেছো? কাউসার নীল আছে হুম বলছে আচ্ছা। তানহা বলছে আমাদেরকে জি স্যার, ওকে। ইশরাক বলছে আমাদেরকে জি। সাদিয়া বলছে আমাদেরকে জি স্যার, ভালো লাগতেছে, ওকে, থ্যাংক ইউ। সুজানা আমাদের সাথে আছে, জি ভাইয়া বলছে। আরাফাত বলছে আমাদেরকে, আরাফাত বলছে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সঞ্জু বলছে আমাদেরকে ভালো, আচ্ছা। তারপর হচ্ছে আমাদেরকে জানাচ্ছে দুর্জয় বলছে হ্যাঁ ভালো লাগছে। ছোট রাজপুত্র আমাদের সাথে আছে। ছোট্ট কেন রাজপুত্র? আচ্ছা ভাইয়া মনে থাকবে, ও ভাইয়া মনে থাকবে, আচ্ছা ঠিক আছে। মো আমাদের সাথে আছে, ভালো লাগছে বলছে। শিলা আমাদেরকে বলছে ইনশাআল্লাহ। জুম্মান আমাদের সাথে আছে, জি বলছে। তারপর হচ্ছে সজীব বলছে গ্রেট, ওকে। তারপর হচ্ছে জিতেন, তোমার নামটা পড়তে পারি নাই, জিতেন্দ্র বলছে, জিতেন্দ্র দাস বলছে জি ভাইয়া খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। ঋষি বলছে ঠিক আছে সব একেবারে 100 মনোযোগী, আচ্ছা। তারপর হচ্ছে কি ভাই আপনি কিন্তু অনেক সুন্দর করে বোঝান, থ্যাংক ইউ ছোট রাজপুত্র। তারপর হচ্ছে রোমান আমাদেরকে বলছে জি। তারপর হচ্ছে সুজানা আক্তার বলছে ভাইয়া অ্যাডমিশনে কি মানবিক থেকে সায়েন্স এক্সাম দেওয়া যায়? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি দেওয়া যায় তো। সেখানে পরীক্ষা দিলে তুমি দুইটা সাবজেক্ট পড়তে পারবে, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স যেটা আমরা বলি পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান, সেটা মানে পড়তে পারবে। আর হচ্ছে ম্যাথ ডিপার্টমেন্টে পড়তে পারবে। আর জাকির বলছে আমাদেরকে ভাইয়া র্যাপিড বুকে সব থাকবে না নোট করব? র্যাপিড বুকে সব থাকবে না, র্যাপিড বুক তো হচ্ছে সাজেশন গ্রুপ, র্যাপিড বুকে তোমার সাজেশন আকারে থাকবে। আমাদের হচ্ছে এখানে তুমি নোট করতে পারো এই ক্লাসগুলো। আর বেস্ট হয় তোমার ইজিনিউস বইটা তুমি যদি নিয়ে ফেলো, সেটা হচ্ছে বেস্ট, কারণ ইজিনিউস বইটা সবকিছু পাবা। তারপর হচ্ছে দুর্জয় বলছে আমাদেরকে ভাইয়া মনোবিজ্ঞান বিষয় যুক্ত করা লাগতো। আচ্ছা আমরা চেষ্টা করবো মনোবিজ্ঞান বিষয়টা তোমাদেরকে ক্লাস দেওয়ার জন্য, তবে আমাদের কোর্সে নাই, বাট আমি তোমাদেরকে চেষ্টা করবো মনোবিজ্ঞান বিষয়ে কিছু ক্লাস দেওয়ার জন্য। আসলে সাবজেক্ট অনেক বেশি হয়ে গেলে সবগুলো সাবজেক্টে ফোকাস করা যায় না এবং ভালো করা যায় না, শিক্ষার্থীরাও ঝামেলা হয়ে যায়, কেমন, এই জন্য আর কি। ওকে, তাহলে আমরা বুঝলাম ঢাল হচ্ছে প্লাস মাইনাস 0, লম্বকের সমান্তরাল হলে অসীম হয়। আর স্থিতির ক্ষেত্রে হচ্ছে ঊর্ধ্বগামী হলে পজিটিভ স্থিতিস্থাপকতা, নিম্নগামী হলে নেগেটিভ। এবং যদি ভূমি অক্ষের সমান্তরাল হয় তাহলে অসীম স্থিতিস্থাপকতা, লম্বকের সমান্তরাল হলে 0 স্থিতিস্থাপকতা, গেল এটা। তো আমরা আশা করি এই দুইটা জিনিস নিয়ে কারো কোনো কনফিউশন আর থাকবে না, ঢাল এবং স্থিতিস্থাপকতা নিয়ে, এবং রেখা কেমন, রেখাগুলো বলতে কেমন, মানে নামগুলো কেমন, সেগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। চলো আর একটু কনফিউশন আমি দূর করি, সেটা হচ্ছে এটা সরল রেখার কনফিউশন আমি দূর করলাম, কেমন? এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা পড়বো এখন হচ্ছে পরিপূরক পরিবর্তকের সমস্যা সমাধান করব, ঠিক আছে? এগুলো হচ্ছে একদম বলতে পারো যে প্যারাসিটামল, বুঝছো? আমরা এখন পরিপূরক এবং হচ্ছে কি পরিবর্তক, এই দুইটা আমরা সমস্যার সমাধান করি। চলো, এই দুটো নিয়ে তোমাদের মধ্যে বেশ ঝামেলা মানে ঝামেলা কোনো শেষ নাই, ঠিক আছে? আমরা এখানে শুরু করি, এটা আমি এখানে আলোচনা করব। তো দেখো সবাই, আমরা এখানে করতেছি, আমি এখানে হ্যাঁ দেখো, এখানে প্রথমত আমরা হচ্ছে দ্রব্যের নাম লিখবো, এরপর হচ্ছে এখানে লিখবো দ্রব্যের নাম, এরপর লিখবো সম্পর্ক। আচ্ছা, এখানে আগে এক্সাম্পল লিখি তারপর সম্পর্ক লিখি। এখন হচ্ছে উদাহরণ, এরপর আমরা লিখবো সম্পর্ক, তারপর আমরা লিখবো সম্পর্ক, লেখার পর লিখবো আমরা সম্পর্ক, একটু বড় করে দিই। এরপর হচ্ছে চিত্র, তারপর হচ্ছে এখানে চিত্র আঁকবো, সম্পর্ক রেখার পর চিত্র হবে। এরপর আমরা করব হচ্ছে
এরপর হচ্ছে সম্পর্ক চিত্র, এরপর হচ্ছে ঢাল স্থিতিস্থাপকতা, ঢাল স্থিতিস্থাপকতা। ওকে, এগুলো কিন্তু সম্পূর্ণ আমার কি করা, যে এক্সপেরিমেন্ট, আমার তৈরি করা জিনিস, যেগুলো হচ্ছে তুমি কোথাও কোনো বইতে কোনো জায়গায় পাবা না। এগুলো কেন করতেছি, তোমাদেরকে সহজ করে উপস্থাপন কেন করতেছি, যাতে তোমরা পরীক্ষার হলে কনফিউশন দূর হয়ে যায়। কেমন, মানে যে জায়গায় তোমরা কনফিউজ হয়ে যাবে সেগুলো আমি একসাথে করে দিচ্ছি। যেমন এখানে দ্রব্যের নাম লিখতে একটা আমরা লিখলাম পরিপূরক, পরিপূরক দ্রব্য, পরিপূরক দ্রব্য। আরটা আমরা লিখতেছি পরিবর্তক দ্রব্য, পরিবর্তক দ্রব্য। চলো আমরা দেখি। প্রথমত হচ্ছে পরিপূরক দ্রব্য কাকে বলে, তোমরা জানো তো পরিপূরক দ্রব্য কি? একটা দ্রব্য ব্যবহার করতে হলে যদি আরেকটা দ্রব্যের সহযোগিতা প্রয়োজন হয়, আমরা সেই দুটো দ্রব্যকে বলি একটা অন্যটার পরিপূরক দ্রব্য। কি বলছি বলো? একটা দ্রব্য ব্যবহার করতে হলে যদি আরেকটা দ্রব্যের সহযোগিতা প্রয়োজন হয়, আমরা সেই দুটো দ্রব্যকে বলি পরিপূরক দ্রব্য। স্যার এক্সাম্পল বলে দেখি তোমরা কয়েকটা, আমি একটা বলে দিব। একটা পরিপূরক দ্রব্যের নাম বলবো, যেমন আমরা চা এবং চিনি, মানে চা পাতা আর চিনি, আমরা এই দুটো দিয়ে চা খাই, তাই না? তো চা এবং চিনি হচ্ছে পরিপূরক। তোমরা কয়েকটা বলো দেখি, একটু বলো তো দেখি তোমরা সবাই। কই তোমরা এত মানুষজন কম কেন? আরে এত বড় একটা, এত জমজমাট একটা ক্লাস, এত সুন্দর একটা ক্লাস, এত মধুর একটা ক্লাস, তো তোমরা ক্লাসটা করো না শেয়ার, করো না বন্ধুদেরকে মেনশন। কই যাবো আমরা, বলো ক্লাসটা কারা কারা শেয়ার করছে, একটা হাত তুলো দেখি তো, আমি একটু দেখতে চাই। 2 হাত তুলে জানান ক্লাসটা কারা কারা শেয়ার করেছে। একটু 2টা হাত তুলে একটু জানান তো দেখি, সবাই একটু জানান। ওকে, আমাদেরকে ইশরাক বলছে পরিপূরক হচ্ছে চা চিনি, ওকে। তারপর হচ্ছে তরকারি লবণ বলছে, কালি কলম বলছে, ওকে। সজীব অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি। মুন্না বলছে গ্যাস এবং গাড়ি, ওকে। তারপর হচ্ছে জিতেন্দ্র দাস বলছে আমাদেরকে পরিপূরক জুতা এবং মোজা, ওকে ফাইন। তারপর হচ্ছে মুন্নি আমাদেরকে বলছে, আশামণি আমাদেরকে বলছে কলম এবং কালি, ওকে। কিয়ামণি আমাদেরকে বলছে তেল এবং হচ্ছে গাড়ি, ওকে। শিলা আমাদেরকে বলছে, শিলা বলছে হচ্ছে কলম এবং কালি। রেশমি আমাদেরকে বলছে শুরুতে শেয়ার করেছিলাম ভাইয়া, ওকে। যারা যারা শেয়ার করছো তোমাদের সবাইকে ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আর যারা শেয়ার করতেছো না তোমরা পচা, তোমাদের সাথে কোনো কথা নাই, ঠিক আছে। দেখো আমরা যেটা করবো, আমরা হচ্ছে এখানে পরিপূরক দ্রব্য মানে বোঝাচ্ছি যে একটা দ্রব্যের সাথে যখন একটা দ্রব্য কানেক্টেড হয়, যে একটা দ্রব্য ব্যবহার করতে হলে তোমাকে একটা দ্রব্য প্রয়োজন হবে। তো আমরা এক্সাম্পল আমরা কি বলেছি এখানে, চা এবং চিনি, মানে চা এবং চিনি দিয়ে আমরা কি খাই, চা এবং চিনির মাধ্যমে আমরা কি, আমরা চা খাই আর কি, দুধ চা বা অন্য কিছু বলতে পারো। তো এরপর হচ্ছে পরিবর্তক দ্রব্যকে আমরা পরিবর্তক দ্রব্যটা বলি। পরিবর্তক দ্রব্য মানে হচ্ছে একটা দ্রব্য ব্যবহার না করে যদি অন্য একটা দ্রব্য ব্যবহার করে সেম পরিমাণে উপযোগ পাওয়া যায় বা একই পরিমাণে উপযোগ পাওয়া যায়, তখন আমরা সেই দুটো দ্রব্যকে বলে থাকি পরিবর্তক দ্রব্য। তাহলে কি বলছি, পরিবর্তক দ্রব্য মানে হচ্ছে যখন একটা দ্রব্য ব্যবহার না করে অন্য আরেকটা দ্রব্য ব্যবহার করে আমরা সেম পরিমাণ উপযোগ পাবো, তখন আমরা বলতেছি যে একটা অন্যটার পরিবর্তক দ্রব্য। দেখি বলো তোমরা এক্সাম্পল বলো, আমি করে দিচ্ছি, আমি সহজে বলে দিচ্ছি। চা কফি পরিবর্তক দ্রব্য বলে দিচ্ছি, তোমরা দেখি আর কঠিনগুলো বলো, কঠিনগুলো বলো দেখি। শিলা বলছে বিরিয়ানি এবং হচ্ছে আলু পরিপূরক বলছে, ওকে ফাইন। আমরা জানতে যাচ্ছি পরিবর্তক, এখন পরিবর্তক বলো দেখি কয়েকটা, পরিবর্তক দ্রব্য বলো কয়েকটা, এখন দেখি তো কয়েকটা পরিবর্তক দ্রব্য বলো। পরিবর্তক দ্রব্য বলো কয়েকটা, দ্রুত বলবা। পরিবর্তক দ্রব্য বলো সবাই। মিঠা এবং চিনি বলছে পরিবর্তক, হ্যাঁ আমরা মিঠা এবং চিনি বলতে পারি, বা গুড় এবং চিনি বলতে পারি, মিঠা না বলে। বলছে চা আর কফি, হ্যাঁ চা কফি হচ্ছে পরিবর্তক দ্রব্য। কলম পেন্সিল হচ্ছে পরিবর্তক। মাশাআল্লাহ, তোমরা তো অনেক ভালো পারতেছো। নীল আমাদেরকে বলছে পরিবর্তক দ্রব্য চা এবং আটা, ওকে। শিলা বলছে ভাত রুটি হচ্ছে পরিবর্তক দ্রব্য, চিনি গুড়, হ্যাঁ ডাল চাল ডাল, ওকে। তারপর হচ্ছে পেন্সিল কলম হচ্ছে পরিবর্তক। মাশাআল্লাহ অনেক দিতে পাচ্ছি, গুড় চিনি, ওকে। তা আমরা দুইটা নিচ্ছি, একটা হচ্ছে আমরা বলতে পারি চা কফি, চা এবং কি বলতো আবার চিনি গুঁড়ো ইউজ করতে পারো, চা এবং কফি হচ্ছে আমরা একটা অন্যটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। চলো আমরা সম্পর্কটা দেখি, সম্পর্কটা কি বলো, সম্পর্ক বদলে গেল হ্যাঁ একটি পলকে। দেখো কি হয়েছে সেটা হচ্ছে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে মাথায় রাখবা, আমি যদি বলি এখানে
সবাই খেয়াল করবা কি বলতেছি। দুইটা দ্রব্য এখানে আমি ইউজ করতেছি, একটা হচ্ছে চা এবং চিনি। আমি যদি বলি চায়ের দাম, চায়ের দাম মানে এই চা পাতার দাম আর কি, বুঝছো? এখানে লিখলাম চিনির চাহিদা, চিনির চাহিদা লিখলাম। আচ্ছা আমি যদি তোমাকে বলি যে চায়ের দাম যদি, চা মানে হচ্ছে চা যেটাকে আমরা বলি চা পাতা আর কি, তো চা পাতার দাম যদি 100 টাকা হয়, চিনির চাহিদা হচ্ছে তোমার বাসায় 5 কেজি চিনি প্রয়োজন হয়। চা পাতার দাম যখন 100 টাকা, চিনি প্রয়োজন হয় 5 কেজি। তা আমি যদি বলি এই যে চায়ের দাম, এই চায়ের দাম বেড়ে যদি, মানে চা পাতার দাম বেড়ে যদি 200 টাকা হয়, তাহলে এটার ফলে এই চিনির চাহিদার উপর কোনো প্রভাব পড়বে নাকি পড়বে না বলতো? চা পাতার দাম যদি, চায়ের দাম যদি বেড়ে যায়, চা পাতার দাম যদি বেড়ে যায়, চিনির চাহিদার উপর কি কোনো প্রভাব পড়বে বলতো? কে বলতে পারবা কি প্রভাব পড়তে পারে? সাকিব হাসান বলতেছে আমাকে চিনতে পারছেন? আমি আমি আপনি আমি সেই 19 কটকটি সালে আপনার কোর্স কিনছিলাম অ্যাডভান্স ব্যাচ 2025। তাই নাকি? সাকিব হাসান বলতেছে সেই 19 সালে কটকটি সালে বলে আমাদের অ্যাডভান্স ব্যাচ কিনছিল। আচ্ছা সাকিব কি এখন র্যাপিড ব্যাচে ভর্তি হয়েছো 25-এর? জুম্মার বলছে আমাদেরকে বিড়ি সিগারেট হচ্ছে পরিবর্তন। আচ্ছা সিয়াম বলছে আমাদেরকে সম্পর্ক বদলে গেল একটি পলকে। হ্যাঁ তারপর হচ্ছে কেমনে কমবে 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 পারবে কমবে। ওকে ইমাম হোসেন আমাদের সাথে আছে। ইমাম কি অবস্থা, কেমন আছো তুমি? সালাম দিয়েছে, ভালো আছি তোমাদের দয়া আশা করি। ইমাম তোমার কি অবস্থা? চকবাজার আসলে দেখা করিও। আচ্ছা সজীব বলছে চাহিদা কমবে। ওকে শিলা বলছে পড়বে, হ্যাঁ প্রভাব পড়বে। সেই প্রভাবটা কি জানো? প্রভাবটা হচ্ছে যখনই আমরা দেখব যে এই চায়ের দাম এখানে বৃদ্ধি পাচ্ছে, মানে চা পাতার দাম বাড়তেছে, চিনির চাহিদা এখানে কিন্তু হ্রাস পাবে। কেন? কারণ যখনই চা পাতার দাম বাড়বে, আগে 5 কেজি চিনি লাগতো তোমাদের বাসায়, যখনই চা পাতার দাম বেড়ে তোমার আব্বু বলবে হ্যাঁ এখন থেকে সকাল বিকাল চা খাওয়া বন্ধ, এখন থেকে শুধু রাতে বা সন্ধ্যার সময় চা খাওয়া যাবে, সকালে চা খাওয়া বন্ধ, অথবা শুধু সকালে চা খাওয়া যাবে, বিকালে চা খাওয়া বন্ধ, কারণ চা পাতার দাম বাড়ছে। তো চা পাতার দাম বাড়লে এই চিনির চাহিদা কিন্তু এখানে কমে যায়। তাহলে আমি যদি বলি এই দুটোর মধ্যে সম্পর্কটা কেমন বলতো? এই দুটোর মধ্যে সম্পর্কটা কেমন? সম্পর্ক হচ্ছে একটা বৃদ্ধি পেলে অপরটা হ্রাস পায়, তার মানে বিপরীতমুখী সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক, তাই না? তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে চায়ের দাম এবং চিনির চাহিদার মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক, একটা বৃদ্ধি পেলে অপরটা হ্রাস পায়। মাথায় রাখবা পরিপূরক মানে কি, যে আমরা বলি যে আমি তোমার তুমি আমার পরিপূরক, আমি তোমার পরিপূরক, মানে হচ্ছে একজনকে ছাড়া একজন চলতে পারবে না, এটাকে আমরা বলি পরিপূরক। অনেকে সৃজনশীল আছে না যারা চিঠিপত্র কি লেখে, সৃজনশীলতার প্রকাশ ঘটায়, তো বলে যে আমি তোমার পরিপূরক, তুমি আমার পরিপূরক, মানে একজনকে ছাড়া একজন চলতে পারবে না, বুঝছো? তো এই পরিপূরক মানে হচ্ছে একজন ছাড়া একজন চলতে পারবে না। তো আমার দ্রব্যের দাম বাড়লে যেমন চায়ের দাম বাড়লে যেমন চায়ের চাহিদা কমে, আমার দ্রব্যের দাম বাড়লে আমার যে পরিপূরক দ্রব্য তার চাহিদা কমে যাবে, কারণ আমার উপর যে এফেক্ট দামের, আমার দাম বাড়লে যেমন আমার দ্রব্যের চাহিদা কমে, আমার পরিপূরক দ্রব্যের দাম বাড়লে আমার চাহিদা কমে যাবে, কারণ সে আর আমি তো একই, তাই না? তার যদি ক্ষতি হয় আমারও ক্ষতি হচ্ছে, এটাই তো। তো পরিপূরকের ক্ষেত্রে মাথা রাখবা একটি দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অপর দ্রব্যের চাহিদা এখানে কি পাবে? হ্রাস পাবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা বলতেছি পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে বিপরীতমুখী সম্পর্ক হয়, একটি দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অপর দ্রব্যের চাহিদা কি পাবে? হ্রাস পাবে, কারণ এরা চাহিদা বৃদ্ধির মতো কাজ করবে। আমার দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যেমন আমার দ্রব্যের চাহিদা কমে, অন্য দ্রব্যের দাম বৃদ্ধি পেলে কিন্তু অন্য দ্রব্যের চাহিদা কমে যাবে। চলে আসি আমরা পরিবর্তক দ্রব্য। তো পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আমরা বলবো এভাবে যে আমি যদি একটা এক্সাম্পল নিই, সাপোজ এখানে চা এবং কফি ধরেছি, আমি যদি বলি ভালো করে শোনো, আমি যদি বলি এখানে চায়ের দাম, এখানে দিলাম চায়ের দাম, এখানে দিলাম কফির চাহিদা, কফির আমি ছোট ছোট করে লিখতেছি, চাহিদা না বুঝতে সমস্যা না, আমি মুখে বলে দিচ্ছি কফির চাহিদা। আমি যদি বলি চায়ের দাম হচ্ছে 1 কাপ চায়ের দাম 10 টাকা, কফির চাহিদা হচ্ছে 10, তখন 10 জনের কফি খায়। এই চায়ের দাম বেড়ে যদি 20 টাকা হয়ে যায়, যদি চায়ের দাম বেড়ে যায়, তাহলে কফির চাহিদার উপর কি প্রভাব পড়তে পারে বলতো? আমি কি বলছি, যদি চায়ের দাম বেড়ে যায় কফির চাহিদার উপর কি প্রভাব পড়তে পারে? আমরা জানি এরা হচ্ছে কি বলে যে একটার সাথে একটা বিপরীত সম্পর্ক, অর্থাৎ দেখা যায় যে আমার দ্রব্যের যদি দাম বাড়ে আমার দ্রব্যের চাহিদা কমবে, কিন্তু আমার দ্রব্যের দাম বাড়লে আমার পরিবর্তক দ্রব্যের চাহিদা বেড়ে যাবে। কেন? কারণ যখনই চায়ের দাম বাড়বে মানুষ কফি বেশি খাবে,
তারা চিন্তা করবে কি রে 10 টাকা 20 টাকা দিয়ে চা না খেয়ে 8-10 টাকা বাড়া দিয়ে কফি খাই। তো চায়ের দাম বাড়লে চায়ের চাহিদা কমবে, কিন্তু কফির চাহিদা কি হয়ে যাবে? বেড়ে যাবে। তো এখানে চা এবং কফির মধ্যে কেমন সম্পর্ক? সমমুখী সম্পর্ক। কি মুখী বলতো? সমমুখী সম্পর্ক। তার মানে হচ্ছে একটা বৃদ্ধি পেলে অপরটা বৃদ্ধি পাবে, একটা হ্রাস পেলে কি অপরটা হ্রাস পাবে, এটাকে বলা হয় সমমুখী সম্পর্ক। তাহলে কি দেখতে পেয়েছি যে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে চা এবং চিনির মধ্যে একটার সাথে অপরটার বিপরীতমুখী সম্পর্ক, একটা দ্রব্যের দাম বাড়লে অপর দ্রব্যের চাহিদা কমে যায়। সো যার কারণে আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম ইকোনমিক্সে যদি বিপরীতমুখী সম্পর্ক হয় তাহলে রেখা কেমন হয়? দ্রুত বলো। বিপরীতমুখী সম্পর্ক হলে রেখা কেমন হয়? বিপরীতমুখী সম্পর্ক হলে রেখা কেমন হয়? বিপরীতমুখী সম্পর্ক হলে রেখা কেমন হয় বলো তো একটু দেখি, দ্রুত করে বলতে হবে যে বিপরীতমুখী সম্পর্ক হলে রেখাটা দেখতে কেমন হয়। বিপরীতমুখী সম্পর্ক হলে রেখা দেখতে কেমন হয়? আনসার হচ্ছে যখনই তুমি দেখবা বিপরীতমুখী সম্পর্ক, একটি দ্রব্যের বৃদ্ধি পেলে মানে একটি দ্রব্যের যদি একটা যদি বাড়ে, একটা ভ্যারিয়েবল অপরটা যদি হ্রাস পায়, তার মানে ইকোনমিক্সে সেই রেখা হবে বাম থেকে ডানে নিম্নগামী। তার মানে ইকোনমিক্সে যখনই তুমি দেখবা যে যেমন এখানে 100 যদি হলো 100, এখানে 100 অবস্থা হচ্ছে এটা 5, 100 অবস্থা এটা 5, যখন এটা কি হয়ে গেছে সরি 5 হয়েছে, যখন এটা 100 থেকে 200 হয়ে গেছে দেখবা যে এটা কমে 3 হয়ে গেছে, এটা কমে 3 হয়ে গেছে। তো অর্থাৎ রেখাটা হবে নিম্নগামী। মাথায় রাখবে ইকোনমিক্সে বিপরীতমুখী সম্পর্ক মানেই সেই রেখাটা হবে নিম্নগামী। তো পরীক্ষা আসবে যে পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা দেখতে কেমন হয়? আনসার হচ্ছে বাম থেকে ডানে নিম্নগামী। কি বলবে? পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা দেখতে কেমন হয়? আনসার হচ্ছে বাম থেকে ডানে নিম্নগামী। ক্লিয়ার? পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা হয় বাম থেকে ডানে নিম্নগামী। আবার আমি যদি বলি পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা কেমন হয়? পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা হচ্ছে ঊর্ধ্বগামী হবে। কেন? কারণ আমরা এখানে বলেছি যে একটা বৃদ্ধি পেলে অপরটা বৃদ্ধি পায়, তার মানে সমমুখী সম্পর্ক। এটা 10 মনে করো, এখানে চাহিদার পরিমাণ হচ্ছে 10, যখন এটা বেড়ে 20 হচ্ছে, এটা বেড়ে যখনই 20 হয় এটাও বেড়ে কত হয়ে যায়? 20 হয়ে যায়। তার মানে একটা বাড়লে অপরটা বাড়তেছে, তো রেখা হবে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, সমমুখী সম্পর্ক বিধায়। তাহলে ইকোনমিক্সে বিপরীতমুখী সম্পর্ক মানে নিম্নগামী হয় রেখা, সমমুখী সম্পর্ক মানে রেখা কি হয়ে থাকে? ঊর্ধ্বগামী হয়ে থাকে। চলে আসি এর পরটাতে, ওই যে লিখে দিয়েছিলাম, এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো ঢাল। এখানে আমরা ঢাল করবো, এখানে আমরা স্থিতিস্থাপকতা করবো। একটু আগে তোমাদেরকে লিখে দিচ্ছি, বলো তোমরা আমাকে এখন, যদি একটা রেখা নিম্নগামী হয় তাহলে সেই রেখার ঢাল কেমন হয়? আনসার করো। একটা যদি নিম্নগামী হয় সে রেখার ঢাল কেমন হয়? একটা রেখা যদি নিম্নগামী হয় সে রেখার ঢাল কেমন হয়? ইয়া বলছে ইনশাআল্লাহ স্যার আসবো দেখা করতে, আপনার সেই ইকোনমিক্স ক্লাসগুলো এখন করতে ইচ্ছে করে অনেক। আচ্ছা, থ্যাংক ইউ ইমাম, আসিও, দেখা হবে ইনশাআল্লাহ, পড়ালেখা অফিসে চলে আসিও, ঠিক আছে। জাকির বলছে আমাদেরকে, ভাইয়া কাল ইসলাম ইতিহাস পরীক্ষা তাই চলে গেলাম, 6 তারিখ র্যাপিড গ্রুপে দেখা হবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে সাকিব বলছে কেমন আছো? ওকে ওকে ফাইন। বলো 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 আমাকে বলো, যদি রেখা নিম্নগামী হয় সেক্ষেত্রে ঢাল কেমন হবে? ঢাল কেমন হবে? আমাদেরকে মুন্না বলছে পজিটিভ হবে। হাই রে, এতক্ষণ পর্যন্ত কি শিখাইলাম? আমি কি শিখাইলাম? আমার তো এখন নিজেই নিজের মানে কচু গাছে ফাঁসি খাইতে ইচ্ছা করতেছে। কি শিখাইলাম আমি? বলে পজিটিভ হবে। পজিটিভ হবে। নিম্নগামী হলে কি বলেছি? নেগেটিভ হবে বাবা, নেগেটিভ হবে। কেমন? তাহলে আনসার হচ্ছে ঋণাত্মক হবে, ঋণাত্মক হবে। কেমন? তাহলে আনসার কি হবে? ঋণাত্মক। তাহলে নিম্নগামী হলে ঋণাত্মক হবে ডাল। আবার আমি যদি বলি যে এটার স্থিতিস্থাপকতা কি হবে, মাথা রাখিও, নিম্নগামী হইলেই বা বিপরীতমুখী সম্পর্ক হইলে সেটার স্থিতিস্থাপকতা কিন্তু কি হবে? ঋণাত্মক হবে। স্থিতিস্থাপকতা কি হবে বলতো? ঋণাত্মক হবে। স্থিতিস্থাপক মান ঋণাত্মক হয়ে থাকবে। কেমন? আবার আমি যদি বলি যে একটা রেখা বাম থেকে যদি ঊর্ধ্বগামী হয়, একটা রেখা যদি বাম থেকে কি হয় বলতো? ঊর্ধ্বগামী হয়, সেই রেখার ঢাল কেমন হবে? একটা রেখা যদি বাম থেকে ঊর্ধ্বগামী হয় সেই রেখার ঢাল হবে, বলো বলো তোমরা বলো, ঢাল কি হবে? ঊর্ধ্বগামী হলে ঢাল হবে ঋণাত্মক নাকি ধনাত্মক? ঊর্ধ্বগামী হলে সে রেখার ঢাল কেমন হয়? ঋণাত্মক হবে নাকি ধনাত্মক হবে? ঊর্ধ্বগামী হলে আমরা পড়েছিলাম সেটা হচ্ছে ঊর্ধ্বগামী হলে ধনাত্মক ঢাল হয়। কি ঢাল বলতো? ধনাত্মক ঢাল হয়ে থাকে। বাম থেকে ঊর্ধ্বগামী হলে সে রেখার ঢাল কি হয়? ধনাত্মক হয়। আবার আমি যদি বলি যে একটা রেখা ঊর্ধ্বগামী হয়েছে, তার মানে সেটা স্থিতিস্থাপকতার মান কেমন? ওই যে তোমাদেরকে বলেছিলাম ঊর্ধ্বগামী হলে স্থিতির মান হবে ধনাত্মক, সেম ঢালের মতো। এটার মান কি হবে? এটার স্থিতির মান কি হবে? ধনাত্মক হবে। কি হবে? ধনাত্মক। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? বুঝতেছি? মজা লাগতেছে তোমাদের ক্লাস? এগুলো কিন্তু সরাসরি পরীক্ষা আসবে,
এগুলো কিন্তু সরাসরি পরীক্ষা আসবে এভাবে, আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পরীক্ষা আসবে। পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা দেখতে কেমন, পরিপূরক দ্রব্যের চাহিদা রেখার ঢাল কেমন, পরিপূরক দ্রব্যের চাহিদা রেখার স্থিতিস্থান কেমন, পরিবর্তক দ্রব্যের ঢাল কেমন, সরি পরিবর্তক দ্রব্যের, হ্যাঁ পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার ঢাল কেমন, পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা দেখতে কেমন, পরিবর্তক দ্রব্যের স্থিতিস্থান মান কেমন, আনসার হবে ধনাত্মক। একদম সরাসরি কমন আসবে, দেখিও। ওকে, আরেকটা জিনিস শেখাবো, তারপর আমি ক্লাসটা শেষ করে দিব। আরেকটা জিনিস শেখা, তারপর ক্লাস শেষ করে দিচ্ছি। কেমন? তোমাদের ভালো লাগতেছে? ভালো লাগলে শেষ করে দিবে এখনই, আর ভালো লাগলে ওটা দেখাতে পারে। দেখে আগ্রহ কেমন, তোমাদের আগ্রহ আছে শেখার? দেখা যাক, আগ্রহ আছে কিনা দেখা যাক। আগ্রহ থাকলে তাহলে দেখাবো, আর না হলে দেখাবো না পরটা, আর নেক্সট ক্লাসে দেখাবো না, পরের ক্লাসে। আগ্রহ আছে তোমাদের? শেখার আগ্রহ আছে? আগ্রহ আছে শেখার? ভালো লাগতেছে। ওকে ফাইন, তাহলে দেখো একটা জিনিস শিখি, সেটা হচ্ছে একটা রেখা। ইকোনমিক্স একটা রেখা শিখি, সেই রেখাটা হচ্ছে এরকম একটা রেখা। মনে করো এরকম উঠছে যে 0 থেকে এটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে উঠছে একটা রেখা। সাপোজ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে একটা রেখা উঠছে ইকোনমিক্স আর কি। তো যদি বলে যে এই রেখাটার কিছু বৈশিষ্ট্য আছে, বুঝছো? এই যে রেখাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে উঠে একটা রেখা, 45 ডিগ্রি মানে তো বুঝো, এটা যদি 90 ডিগ্রি হয় তার অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি, মানে এই দুইটার মাঝামাঝি হলে সেটাকে আমরা 45 ডিগ্রি বলি। এই রেখাটার বৈশিষ্ট্য কি জানো? একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে ঊর্ধ্বগামী ওঠা একটা রেখার বৈশিষ্ট্য হচ্ছে এখানে এইটার মধ্যে যে স্বাধীন চলক আর অধীন চলকের মধ্যে সমমুখী সম্পর্ক, এটা তো আমরা একটু আগে পড়ছি না? তার মানে রেখা যদি ঊর্ধ্বগামী হয় তাহলে সমমুখী সম্পর্ক হয়। তার মানে কি বলছে এখানে আমাদের যে স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে সমমুখী সম্পর্ক বদলে গেল। বলো, গাও একটু গাও সবাই। সম্পর্ক বদলে গেল একটি পলকে, দেখো একটা হচ্ছে কি বলছি বলতো, যে স্বাধীন চলক অধীন চলকের মধ্যে সমমুখী সম্পর্ক যদি একটা রেখা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপর দিকে উঠে যায়, তো এই রেখার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই রেখা তুমি যদি ঢাল বের করো তাহলে স্যার ঢালের মান কত? এটা ঢালের মান হবে পজিটিভ, ধনাত্মক হবে ঢালের মান কত হবে? ধনাত্মক হবে। অর্থাৎ এখানে ঢালের মানটা হবে ধনাত্মক। শুধু ধনাত্মক নয়, এটার যে ঢালের মান সেই মানটা হবে, এই রেখার ঢালের মানটা হবে 1। এই রেখার ঢালের মান কত হবে? 1 হবে। একটা রেখা যদি 45 ডিগ্রি উপর দিকে উঠে যায়, সেই রেখার ঢালের মান মানে স্লোপ যেটা, সেই স্লোপের মান হবে 1 মানে বোঝায় আমরা ঢাল মানে কাকে বুঝি? যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে আমরা কি বলি? ঢাল বলি না? স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাত। তো এখানে স্বাধীন চলক যে হারে পরিবর্তন হচ্ছে, মানে স্বাধীন চলক যত পরিবর্তন হচ্ছে যদি সেম হারে পরিবর্তন হয়, একই হারে যদি পরিবর্তন হয়, তো এটা ঢাল কত হবে? 1 হবে। আচ্ছা, ওইটাও লিখে ফেলি, সেটা হচ্ছে স্বাধীন চলক অধীন চলক একই হারে পরিবর্তন হয়, এটা লিখে ফেলি, বা সমান হারে পরিবর্তন হয়। ঠিক আছে, স্বাধীন চলক ও অধীন চলক একই হারে বা সমান হারে পরিবর্তন হয়। আরেকটা শিখবো, সেটা হচ্ছে যদি একটা রেখা এরকম 45 ডিগ্রি উপর দিকে উঠে ইকোনমিক্সে, সেই রেখাটার বৈশিষ্ট্য হচ্ছে সেই রেখার যে স্থিতিস্থাপকতার মান, সেই স্থিতিস্থাপকতার মানটা কি হবে? সেই স্থিতিস্থাপকতার মানটা কি হবে বলতো? মানটা হচ্ছে ধনাত্মক হবে। কি হবে? ধনাত্মক হবে, এবং সেটার মান কত হবে? 1 হবে। তাহলে কি বলছি যে ঢালের মান 1 হবে, এবং স্থিতিস্থাপকতার যে মান সেই মান কত হবে? 1 হবে, এবং সেই মানটা হচ্ছে ধনাত্মক হবে, স্থিতির মানটা। তো এটা অনেক জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, তো এটা একটু ভালো করে পড়ো। যেখানে স্বাধীন চলক যে হারে পরিবর্তন, অধীন চলকটা একই হারে পরিবর্তন হলে তখনই একটা রেখা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে উঠে
থাকে। ঠিক আছে, তো এটা আমরা একটু লিখে নিব, সবাই একটু লিখে নাও। লিখছো সবাই, লিখছো? সাকিব হাসান বলতেছে স্লাইড এত সাজানো গোছানো কেন, আর আনোয়ার ভাইয়া কোথায়? এটা কেমন কথা? তোমার কথাটা আমি আগা মাথা গোড়া কিছু বুঝে পাই নাই। আনোয়ার ভাইয়া তো, আনোয়ার ভাইয়া কে? আমি তো আনোয়ার ভাইয়া, আর কেউ আছে নাকি? আনোয়ার ভাই ভূত দাঁড়ায় আছে মনে করছো? লাস্ট হচ্ছে স্থিতিস্থাপকতা, এর মান ধনাত্মক হয় এবং সেই মানটা 1 হয়। আর এদিকে লিখছি স্বাধীন চলক ও অধীন চলক সমান হারে পরিবর্তন হয়। সমান হারে কি হয়? পরিবর্তন হয়। পরিবর্তন, অধীন চলক পরিবর্তন হয়, এটাই হবে। কেমন? স্বাধীন চলক ও অধীন চলক সমান হারে পরিবর্তন হয়। স্বাধীন চলক অধীন চলক সমান হারে পরিবর্তন হয়। রেশমি বলতেছে নতুন নতুন। আচ্ছা যাই হোক, তা আমরা মজা করব, ঠাট্টা করবো ইনশাআল্লাহ। তোমাদের এই ব্যাচে ক্লাস হবে। তো আমরা হচ্ছে 6 তারিখ পর্যন্ত আমাদের এরকম র্যান্ডম কিছু আমি ক্লাস নিব তোমাদেরকে, জাস্ট তোমাদেরকে ইকোনমিক্সের কতটুকু তোমাদের বেসিক শক্ত আছে না আছে দেখবো। তো এরপরে হচ্ছে 6 তারিখে আমি একদম শুরু থেকে শুরু করে সবকিছু পড়াবো, আবার বেসিক থেকে শুরু করে সবকিছু আর কি। ঠিক আছে, সো আর কি আজকে এটুকু পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। তোমাদের আইসিটি ক্লাস শুরু হবে, সবাই আইসিটি ক্লাসে জয়েন করবা। ঠিক আছে, একটু পরে, জাস্ট 2-1 মিনিট পরে তোমাদের আইসিটি ক্লাস শুরু হবে, সবাই আইসিটি ক্লাসে জয়েন করবা এবং স্যারকে উৎসাহ দিবা, সুন্দর করে ক্লাসটা করবা। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেশন করে দিবা। আর যারা এখনো পর্যন্ত এই ব্যাচে ভর্তি হওয়া নাই, দ্রুত ভর্তি হয়ে যাও পড়ালেখা পেজে মেসেজ দিয়ে, অথবা আমাদের যে নাম্বার আছে হেল্পলাইন নাম্বার, সেই নাম্বার কল দিতে পারো 01746561163। এই নাম্বারে তোমরা কল দিবা, অথবা পড়ালেখার যে পেজ, এই পেজে তোমরা মেসেজ করতে পারবা। এই নাম্বারে যদি না পাও, অথবা যদি কোনো পার্সোনাল সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবা 01828053148। এটা আমার ব্যক্তিগত নাম্বার। এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা যদি কোনো পার্সোনাল সমস্যা থাকে বা কোনো প্রবলেম থাকে। কেমন? তাহলে তাহলে কি বলছি, উপরের নাম্বারে তোমরা যোগাযোগ করবে, যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে যারা ভর্তি হও নাই। আর যারা ভর্তি হয়ে গেছো তোমাদেরকে স্বাগতম, ফুলের শুভেচ্ছা, এবং তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো তোমরা যারা ভর্তি হয়েছো তোমাদের দায়িত্ব থাকবে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, কলেজের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু জানাই দিবা এই কোর্সের সম্পর্কে, যাতে তারাও তাদের যে এসএসসি প্রিপারেশন সেটা আমাদের সাথে, পড়ালেখার সাথে, পড়ালেখা ফ্যামিলির সাথে শুরু করতে পারে। এই আর কি। কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ও আচ্ছা, স্লাইড এত সাজানো গোছানো কেন? আর হেনা কোথায়? আচ্ছা, হেনার জায়গায় তুমি আনোয়ার কোথায়, আনোয়ার ভাইয়া কোথায় বলছে? আচ্ছা, তাহলে আচ্ছা, ও আমি তো এতক্ষণ পরে বুঝতে পারছি, তোমার কনটেক্সট বুঝি না এতক্ষণ পর্যন্ত, বুঝছো? আচ্ছা, রেশমি বলছে ধন্যবাদ স্যার, অনেক ভালো বুঝালেন, শুক্রিয়া, থ্যাংক ইউ। জিতেন্দ্রা বলছে আমাদেরকে, ভাইয়া আপনার মতো অর্থনীতির শিক্ষক পেয়ে আমরা সত্যি ধন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রেশমি বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া বলছে ভাইয়া 2 নাম্বারটা বুঝি নাই। 2 নাম্বার বলছে আমরা স্বাধীন চলক এবং অধীন চলক এর মধ্যে সমমুখী সম্পর্ক হবে, অর্থাৎ এখানে এখানে যদি আমি দাম ধরি, এখানে যদি আমরা যোগান ধরি, তাহলে দাম যে হারে পরিবর্তন হবে, যতটুক বাড়বে যোগানটাও সেম বাড়বে। দাম যতটুক বাড়তেছে যোগানটাও কি বাড়তেছে? সেম বাড়তেছে, এরকম হবে। দাম যতটুক বাড়তেছে যোগানটাও সেম বাড়তেছে, এটা বোঝাবে আর কি। আর 3 নাম্বার বলছি ঢাল ধনাত্মক এবং সেটা মান কত হবে? 1 হবে, সেটা বলেছি। আচ্ছা, সাইমা আমাদেরকে বলছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, তারপর হচ্ছে কাউসার বলছে আমাদেরকে স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাদেরকেও। আপন বলছে ভাইয়া র্যাপিড বইটা কবে পাবো? আমরা র্যাপিড বইটা এখনো কাজ চলতেছে, একটু তোমাদের জন্য লেট হচ্ছে, ডিলে হচ্ছে, তো কোনো সমস্যা নেই। আমাদেরকে তোমাদের সেটা নিয়ে টেনশন করতে হবে না। র্যাপিড বুকটা এমন ভাবে তৈরি করে, এটা হচ্ছে তোমাদের একদম বলতে চাই তুমি পরীক্ষা যদি 2 মাস আগে পাও তাও কোনো সমস্যা নাই, তুমি সেখান থেকে প্রিপারেশন কমপ্লিট করতে পারবা। ঠিক আছে, তো আমরা জাস্ট হয়তো তোমাদের একটু সময় বেশি লাগতেছে, আমাদের কাজগুলো আসলে গুছায় নিয়ে আসতে একটা বই করার অনেকটা
টাফ একটা বিষয় গোছায় আনাটা, সেজন্য একটু সময় লাগতেছে। ইমাম বলছে দোয়া করি স্যার আমাদের জন্য। থ্যাংক ইউ ইমাম। ঠিক আছে, তারপর হচ্ছে ইশরাক বলছে স্যার হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করা যাবে না। হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করতে পারবা, কিন্তু ফেসবুকের আইডি চেঞ্জ করা যাবে না। তারপর হচ্ছে রেশমি আমাদেরকে বলছে ছুটি ছুটি গরম গরম রুটি। ওকে ভাই, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এবং তোমাদের আইসিটি ক্লাস হবে এখনই, সবাই যুক্ত হয়ে যাবা, এই আর কি। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।